কি বলছো মামা? তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? তা ঠিক, কিন্তু দেখ আমাদের সংসারের কি অবস্থা। হুম। সেই ছোট থেকে তোমরা আমাকে মা বাবার মতো আদর যত্ন করে বড় করেছো। তুই এক কাজ কর, তুই ঢাকা চলে যা, গিয়ে দেখ কোনো চাকরি পাস কিনা। কিন্তু মামা, আমি যে আরো পড়তে চাই। তখনই মামি চিল্লাইয়া উঠে বলল, পড়তে চাস ভালো কথা, নিজের টাকাই পড়। আমরা আর পারো না, সেই ছোট থেকে সব দিয়েছি। যা, এখন গিয়ে আমাদের উদ্ধার কর। চুপ করো, কি সব বলছো এগুলা? নীরব আমার ছেলে, কিছু মনে করিস না বাবা। হুম। না না, কি মনে করব? না চাইতেই চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। তুই বরং ঢাকা চলে যা, গিয়ে যে কোনো একটা চাকরি কর। আচ্ছা দেখি, বলেই চোখ মুছতে মুছতে আমার রুমে চলে আসলাম। আমি নীরব। এইবার এইচএসসি দিলাম। আমি যখন অনেক ছোট তখন আমার মা বাবা মারা যায়। তখন আমার বুঝ হয়নি। আমি তখন অনেক ছোট, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আমিও ছিলাম তাদের সাথে। আল্লাহর রহমতে বেঁচে গেছি। আমার মা বাবা মারা যাওয়ার পর থেকেই মামার কাছে মানুষ হয়েছি। মামাই আমাকে এত দূর নিয়ে এসেছে। মামি আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, মাঝে মাঝে গায়ে হাতও তুলতো, কিন্তু কিছু বলিনি। আর কি বা বলবো, তারাই তো আমার সব। কিন্তু মামা হঠাৎ উপরের কথাগুলো বলল। আমি রুমে এসে ভাবতে লাগলাম, কি করব? মাথায় কিছু ঢুকছে না। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। খুব কাঁদতে ইচ্ছে করছে, খুব। আল্লাহ, কেন তুমি আমার বাবা মার সাথে আমার মৃত্যু দিলে না? কেন? অনেক রাত হয়েছে, তাই শুয়ে পড়লাম না খেয়ে। কারণ আমি আর মামির বকা শুনতে চাই না। মামির এক একটা কথা আমার কলিজায় লাগে, সহ্য করতে পারি না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে রাস্তায় আসলাম আর ভাবতে লাগলাম, রাতে যে আমি না খেয়ে ঘুমিয়েছি কেউ হয়তো ডাক দেয়নি। আর আজ যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে ঠিকই ডাক দিত, দরকার হলে ঘুম থেকে তুলে খাওয়াতো। দেখলাম অনেক বেলা হয়ে গেছে, তাই বাসায় চলে আসলাম। এসে দেখি মামা খাচ্ছে, তাই আমিও গিয়ে মামার কাছে বসে পড়লাম। তখন মামা বলল, আমি পারবো না, ওই নিয়েই খা। বলেই উঠে চলে গেল। মামি কেন আমার সাথে এমন করে? মামি, ও মামি, তুমি কি আমাকে একটু ভালোবাসতে পারো না? আমার যে খুব কষ্ট হয় তোমার এই আচরণে। আজ আমি যদি তোমার ছেলে হতাম, তাহলে কি আমার সাথে এমন আচরণ করতে পারতে? কিরে, কি ভাবিস? কই না মামা, কিছু না। বলেই ভাত নিয়ে খেতে লাগলাম। ভাত ভিতরে ঢুকতে যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। তবু অল্প একটু খেলাম। ইদানিং মামাও আর মামিকে কিছু বলে না। হয়তো মামাও চায় যে আমি চলে যাই তাদের থেকে। কিরে, ঢাকা যাচ্ছিস কবে তাহলে? আমি ঢাকা কার কাছে যাব? তা আমি কি করে বলবো? আজব তো। তাহলে আমি যাব কোথায়? তুই কই যাবি তা তুই জানোস? আর হ্যাঁ, আজকেই তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। আমি কাজে গেলাম। কিরে, কথা কানে গেছে? ওকে ওকে, আমি আর থাকবো না তোমাদের কাছে। আর যদি আমি তোমার ছেলে হতাম, তাহলে এমনটা করতে পারতে বলো? বেশি কথা বলিস না তো। ওকে। তারপর আমার রুমে এসে ব্যাগ গোছাতে লাগলাম। কি নিব কিছু ভাবতে পারছি না। শুধু দুইটা লুঙ্গি ছিল আর একটা পুরাতন একটা প্যান্ট, যেটা পরে আমি কলেজে যেতাম। যাই হোক, সেগুলোই ব্যাগে ভরলাম আর বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আসার সময় মামির পা ছুঁয়ে সালাম করে আসলাম, কারণ তারাই আমাকে ছোট থেকে মানুষ করেছে। কিন্তু কপাল খারাপ, মামাকে শেষবারের মতো দেখতে পেলাম না। আমি বের হতেই মামি ঠাস করে গেট লাগিয়ে দিল। হয়তো আজ মামি অনেক শান্তি পাবে, অনেক। আল্লাহ, আমার চোখে এত পানি দিছো কেন? হ্যাঁ, অল্পতেই চোখ বেয়ে পানি পড়ে। চোখ মুছতে মুছতে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। সিরাজগঞ্জ রোড থেকে একটা পিক আপে উঠলাম। পকেটে সামান্য কিছু টাকা, তাই বাসে উঠতে পারলাম না। একটু পর পিক আপটি ছাড়লো। আমি ব্যাগটা বুকে জড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। 2 ঘন্টা পর পিক আপটি গাজীপুর চৌরাস্তায় আসলো। আমি নেমে এখন কোন রাস্তায় যাব কিছু বুঝতে পারছি না। আগে কখনো ঢাকা আসা হয়নি, তাই সবাই কি সুন্দর সুন্দর পোশাক পরে ঘোরাঘুরি করছে, আর আমি কিনা কি নোংরা পোশাকে ঢাকা। একবার ওদের দিকে তাকাই, আবার আমার দিকে তাকাই। হঠাৎ রাস্তার পাশে একটা সাইনবোর্ড দেখতে পেলাম। দৌড়ে গিয়ে দেখি একটা আর্জেন্ট প্রাইভেট টিচার লাগবে, 0176 নাম্বারটা লেখা আছে। আমি তো মহা খুশি, কিন্তু ফোন করব কিভাবে? আমার তো মোবাইল নেই। আশেপাশে তাকিয়ে দেখলাম কাউকে পাই কিনা, কিন্তু কাউকে পেলাম না। আমি সাইনবোর্ডের কাছেই দাঁড়ায় থাকলাম। আমি সাইনবোর্ডের কাছে দাঁড়ায় রইলাম, কাউকে আসতে দেখছি না। কিছুক্ষণ পর একটা ইয়াং মেয়ে আসে, কানে হেডফোন লাগিয়ে। তখন আমি বললাম, এই যে ম্যাডাম। কি আমাকে বলছেন? জি ম্যাডাম, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আসলে আপনার ফোনটা একটু দিবেন?
কি? আমি আপনাকে ফোন দিব কেন? আসলে আপু আমি এখানে নতুন এসেছি, কোথায় যাব তাও জানি না, তাই নাম্বার একটু ফোন করতাম। ও, এই নিন। হ্যাঁ হ্যাঁ দিন। মোবাইলটা নিয়ে ওই নাম্বারে ফোন করলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ আমি। তারপর সাইনবোর্ডের কথা বললাম। ও যাক, অবশেষে তাহলে আমার মেয়ের জন্য একটা টিচার পেলাম। তা বাবা, তুমি এখন কোথায়? হ্যাঁ জি আন্টি, চৌরাস্তায়। একটা মধ্যবয়সী মহিলা। তুমি এই লোকেশন ধরে আসো। হ্যাঁ জি আচ্ছা আন্টি, বলে ফোনটা রেখে দিলাম। এই নিন। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মেয়েটির দিকে ফোনটা বাড়িয়ে। আরে না না, ধন্যবাদ দেওয়ার কি আছে। ওকে, আমি এখন আসি। ওকে। তারপর আমি তাড়াতাড়ি করে আন্টি দেওয়া বাসার দিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পর বিশাল একটা বাড়ি দেখতে পেলাম। হয়তো এটাই হবে, তাই গেট দিয়ে ঢুকতে যাব তখনই দারোয়ান বলল, এই যে আপনি কে, আর এই বাড়িতে কেন ঢুকেছেন? এই বাড়িতে নাকি একটা প্রাইভেট টিচার লাগবে, তাই বাড়ির মালিক আসতে বলেছে। ও ওকে, যান। হুম। তারপর ভিতরে গিয়ে দেখি একটা রাজপ্রাসাদ। আমি তো হা কইরা সব দেখতেছি। এমন সময় একটা মধ্যবয়সী মহিলা আসলো। এই যে আপনি কে, আর এই বাড়িতে কেন ঢুকছেন? জি আন্টি, আমি ওই ফোন করে বললাম। ও, তার মানে তুমি আনিকার টিচার হবে? জি যদি সুযোগ দিন। ও, মেয়েটার নাম হলো আনিকা। বসো। হ্যাঁ জি আন্টি, বসে পড়লাম। তোমার নাম কি, বাড়ি কই? জি আমি নীরব, সিরাজগঞ্জ থেকে আসছি। আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি, এখানে ভার্সিটিতে ভর্তি হব। ও, খুব ভালো কথা। তা তোমার বাবা মা কি করেন? আসলে আন্টি, মা বাবার কথা শুনতেই কলিজাটা কেঁপে উঠল। কি হলো? আসলে আন্টি, আমার মা বাবা নেই। কেন, কোথায় তারা? আন্টি, তারপর সব বললাম। ওহ, মন খারাপ করো না, একদিন সবাইকে যেতে হবে। জি। আর হ্যাঁ, আনিকা ক্লাস 10-এ পড়ে। ও আচ্ছা। তাহলে কবে থেকে পড়াচ্ছ? কাল থেকেই। ওকে, আর এই নাও অ্যাডভান্স। এটা কিসের টাকা? রাখো, অগ্রিম দিলাম। ওহো, যাক ভালোই হলো। মনে হচ্ছে আন্টিটা অনেক ভালো। কিছু খাবে? না না আন্টি। তাহলে কাল আসো। আর হ্যাঁ, বিকাল 5টায় আসবা। ওকে। তারপর আন্টি থেকে বিদায় নিয়ে বাহিরে আসলাম। কিন্তু এখন থাকবো কোথায়? দেখি দারোয়ানকে বলি এখানে কোথাও ম্যাচ পাওয়া যাবে নাকি। এই যে ভাই, এখানে কোনো ম্যাচ পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, ওই যে সামনে যান, ওখানে তো অনেক পোলাপান থাকে। ওকে ওকে, যাচ্ছি। তারপর সামনে গিয়ে দেখি একটা বড় সাইনবোর্ডে লেখা ব্যাচেলার পারফেক্ট মেস। ওখানে দেখি সব পোলাপান বসে থেকে ফোন টিপছে। তো আমি গিয়ে, হ্যালো, এখানে কি সিট খালি আছে? কেন? আসলে আমি উঠতাম। তুই থাকবি আমাদের ম্যাচে? যা ভাগ। কেন, আমি মানুষ না নাকি? চুপ শালা খ্যাত। ভাই প্লিজ। তখন একজন মেস থেকে শার্ট পরতে পরতে বের হলো আর বলল, এই কে তুমি? আসলে ভাই, আমি মেসে থাকতে চাই। যেহেতু সিট খালি আছে, সো অবশ্যই থাকবা। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই উঠি। নীরব। ভিতরে গিয়ে দেখি অনেক বড় রুম, সব মনে হয় একটাই রুমে থাকে। তারপর মারুফ আমাকে একটা বেড দেখালো, আর আমি সেখানে গিয়ে বসে পড়লাম। তারপর ব্যাগ থেকে একটা লুঙ্গি বের করে গোসল করতে গেলাম। গোসল করে সেদিকে সবাই খাচ্ছে, তখন মারুফ আমাকে খেতে ডাকলো। আমিও গিয়ে খেলাম। রাতে আমি আর মারুফ অনেক গল্প করলাম। এই একদিনে মারুফ আমার একটা ভালো বন্ধু হয়ে গেছে। গল্প করছি এমন সময় মারুফ বলল, আজ থেকে আমরা তুই করে বলবো, কেমন? ওকে। আচ্ছা, তোর বাবা কি করে? দোস্ত, আমি এতিম, আমার কেউ নেই। কি বলছিস? হ্যাঁ রে। তারপর বাবা মার মৃত্যুর কথা বললাম। কিছু বললো না, দেখলাম ওর চোখে পানি। তখনই ছেলেটি যে আমাকে নিয়ে হাসাহাসি করছিল, ও সোজা এসে আমাকে জড়িয়ে ধরলো। না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। আর হ্যাঁ, আমি জিহাদ। আমি নীরব। এইভাবে সবার সাথে ভালো বন্ধুত্ব হলো। আবার সবাই ভার্সিটিতে পড়ে, আমিও ভর্তি হব। আগে প্রাইভেট পড়ায় কিছু টাকা ইনকাম করি, তারপর আমি জীবনে ভালো কিছু হতে চাই। সারা বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই যে এতিমরাও প্রতিষ্ঠিত হতে পারে। পরের দিন বিকেলে কি পরে পড়াতে যাব, আমার তো ভালো কোনো কাপড় নেই। তখনই মারুফ আসলো। কিরে, এমন মন খারাপ করে আছিস কেন? দোস্ত, আজ নতুন প্রাইভেট পড়াতে যাব, কিন্তু এই নোংরা কাপড় কিভাবে পরবো? আরে বেটা, তোর নাই তো কি হয়েছে, আমার তো আছে। আসলে তোর তুলনা হয় না বলেই জড়িয়ে ধরলাম। কেউ পারবে না যে একদিনে এতটা আপন করে নিতে। দেখ, কোনটা চয়েস হয় সেটাই পর। তারপর মারুফের প্যান্ট শার্ট জুতা সব পরে নিলাম। তারপর পড়ানোর উদ্দেশ্যে রওনা দিলাম।
খুব একটা দূরে না, কাছে। আমি ভিতরে যেতে আন্টি বলল, আসো, তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম। কোথায় পড়াবো? আনিকা, রুমে আসো আমার সাথে। হুম। তারপর আন্টির সাথে আনিকার রুমে আসলাম। এসে দেখি আনিকা উপর হয়ে শুয়ে থেকে ফোন টিপছে। মা, এটা তোমার টিচার। কি? এই খ্যাটটা আমার টিচার? অসম্ভব। তুমি আর টিচার পাইলা না? যত সব। দেখ, তুই কিন্তু ভুল বুঝতেছিস। ছেলেটা এতিম, ওর কেউ নেই। কি বলো? সরি ভাইয়া, আমাকে মাফ করে দিবেন। ওকে। আমি তাহলে আসি। বসুন। হ্যাঁ। সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি। ওকে, নো প্রবলেম। দেখি তোমার বইটা দাও। জি হ্যাঁ। তারপর আমি আনিকাকে পড়াতে লাগলাম। মেয়েটা খুব কিউট, সবসময় বাচ্চাদের মতো করে। আজকের মতো পড়া শেষ করে মেসে চলে আসলাম। এসে দেখি মারুফ আরো সবাই পড়ছে, আর আমি গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন যথাসময় আনিকাকে পড়াতে গেলাম। গিয়ে দেখি আনিকা রেডি হয়ে বসে আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। কেমন আছো? জি স্যার, খুব ভালো। আচ্ছা স্যার, আপনার সাথে একটা সেলফি উঠতে পারি? আমার মতো ক্যাটমার্কা ছেলের সাথে তোমার সেলফি মানাবে না। প্লিজ স্যার, সেদিনের জন্য তো সরি বললাম। ওকে, এখন বই বের করো। না, আগে একটা সেলফি, তারপর। ওকে। একটু হাসুন না। হয়েছে। সেলফি উঠে কি হলো? সেটা পরে জানতে পারবেন। ও ওকে, এখন বই বের করো। আচ্ছা। তারপর আনিকাকে পড়ায়ে মেসে আসলাম। এভাবে দেখতে দেখতে 1 মাস চলে গেল, টেরই পেলাম না। আনিকাকে পড়ানোর জন্য 2000 টাকা পাইছি। আমি ভাবতেও পারছি না যে আমি এত টাকা পাবো। যাই হোক, কাল সকালে আমি ভার্সিটিতে ভর্তি হতে যাব। খুব আনন্দ লাগছে। আমি আমার লক্ষ্যে পৌঁছাবই ইনশাআল্লাহ। সকালে নীরব, এই নীরব, ওঠ, ভর্তি হতে যাবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি ওঠ। উঠছি। তারপর উঠে ফ্রেশ হয়ে আমি আর মারুফ বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। মারুফও এই ভার্সিটিতেই পড়ে। যাই হোক, ভালোভাবে ভর্তি হলাম। আগামীকাল থেকেই ক্লাস। ভার্সিটির পোলাপান কত স্মার্ট, কত সুন্দর সুন্দর পোশাক পরে আছে। হয়তো আমি এগুলো পরে আসতে পারবো না। আজ আমার বাবা বেঁচে থাকলে হয়তো আমিও এদের মতো পোশাক পরতাম। তখনই মারুফ বলল, কি রে, কি এত ভাবছিস? কই না তো। চল এখনই যাই। তারপর মেসে চলে আসলাম। এসে দেখি 12:30 বাজে, তাই গোসল করে শুয়ে পড়লাম। বিকেল 4টায় ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করে আনিকাকে পড়াতে গেলাম। স্যার, আরো একটু আগে আসতে পারেন না? কেন? একটু গল্প করতাম আর কি। আমি কি তোমার সাথে গল্প করতে আসি? ফাজিল মেয়ে, বই বের করো। দেখলাম আমার ধমকে মেয়েটা চুপসে গেল। গুড। স্যার, একটা কথা বলি। আবার কি কথা? আপনার গার্লফ্রেন্ড আছে? নিজেই ঠিক নাই আমার গার্লফ্রেন্ড। কেন? আপনি ঠিক নাই? আপনি এতিম বলে? চুপ করেন। ওকে, এখন পড়ো। না, আজ পড়বো না। আমি আপনার সাথে গল্প করব। কেন? আর হ্যাঁ, আমি ভার্সিটিতে আজ সকালে ভর্তি হয়েছি। কাল থেকে ক্লাস করবে। তাই নাকি? তাহলে তো অনেক ভালো। তবে হ্যাঁ, আবার কোনো সুন্দরী মেয়ে দেখে প্রেমে পড়ে যায়েন না। কি যে বলো না, পৃথিবীতে এতিম ছেলেরা শুধু কষ্ট আর অপমানিত ছাড়া কিছুই পায় না, বুঝছো? এভাবে বলছেন কেন? যদি কেউ আপনাকে ভালোবাসতে চায় তাহলে? আজব কথা কেন বলো? সত্যি বলছি। এখন যেতে হবে, অনেক রাত হয়েছে। কাল দেখা হবে। কিন্তু আমার কথাটা। বাদ দাও তো, বলে চলে আসলাম। এই কয়েকদিন আনিকার ব্যবহার আমার মোটেও ভালো লাগছে না। চলে আসলাম মেসে। এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সকালে রেডি হচ্ছি, ভার্সিটিতে যাব। তাই আল্লাহ জানে আজ আবার কত অপমানিত হব পোশাকের জন্য। এসব ভাবতে ভাবতে চলে আসলাম। গেট দিয়ে ঢুকতেই এক বড় ভাইয়ের সাথে খেলাম এক ধাক্কা। সরি ভাইয়া, আসলে দেখতে পাইনি। শালা, চুপ, কোথায় রেখে আসছিস? সত্যি ভাইয়া, দেখতে পাইনি। চুপ শালা, চল আমার সাথে। প্লিজ ছাড়ুন। তুই কেন এখানে আসছিস? আমি নতুন ভর্তি হয়েছি এখানে। শাল বলে কি? সবাই হো হো করে হাসতে লাগলো, আর আমি মাথা নিচু করে রইলাম। এমন সময় দেখি সবাই হাসা বাদ দিয়ে চুপ হয়ে গেল। আমি মাথা তুলে দেখি একটা মেয়ে যে আমাকে কলার ধরছিল, ওর কান ধরে আছে। কি হয়েছে? ওর সাথে এমন করতেছিস কেন? সরি ম্যাডাম, আর এমন হবে না। আর কেন হাসাহাসি করলি ওকে নিয়ে? ওর পোশাক দেখে। যা, এখন আর যেন কখনো এমন না হয়।
এই ছেলে, এদিকে আসো। জি ম্যাডাম। তোমার নাম কি? নীরব। নতুন ভর্তি হয়েছো? জি। তা তোমার ভালো পোশাক নেই? না, তোমার বাবা কি করে? আমার কেউ নেই, আমি এতিম। কি বলো? আসো আমার সাথে। আমি যখন অনেক ছোট তখন আমার বাবা আর মা মারা যায় অ্যাক্সিডেন্টে। ও আচ্ছা, আমরা বন্ধু হতে পারি? সে কি আমার সাথে আপনার মানাবে নাকি? বন্ধু তো বন্ধুই। আর হ্যাঁ, আমি নীলা। ও, আর ওরা আপনাকে ভয় পায় কেন? আসলে আমি এখানকার কমিশনারের মেয়ে, তাই হয়তো। ও, একটা কমিশনারের মেয়ে আমার মতো ছেলের সাথে বন্ধুত্ব করতে চাইছে? কি ভাবো কি আমার বন্ধু হবে না, নাকি ওদের মতো ভয়ে থাকবা? হব। বলেই নীলার সাথে হাত মিলালাম। তারপর দুজন পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখলাম। আর হ্যাঁ, মারুফ বিকালে ক্লাস করে। আমাকে অবাক করে দিয়ে ক্লাসে নীলা আমার কাছে বসলো। নিজেকে এখন আর এতিম এতিম মনে হয় না। আমি আর নীলা একই ডিপার্টমেন্টে। ক্লাস করে বের হলাম। আমি বের হয়েই ম্যাসের দিকে হাঁটা শুরু করেছি, তখনই পেছন থেকে নীলার ডাক। এই নীরব, আমাকে রেখেই যাচ্ছ? ও সরি। ওঠো। মানে আমি কেন উঠবো? আরে বোকা, তোমাকে পৌঁছে দিয়ে আসি, ওঠো তো। এইটা আপনার গাড়ি? হ্যাঁ, কেন? না, তাই বললাম। জীবনের প্রথমেই গাড়িতে উঠলাম। নীরব, তোমার গ্রামের বাড়ি কই? সিরাজগঞ্জ। ও, আমি আর নীলা অনেক গল্প করলাম। আমি ভাবতেও পারছি না যে নীলার মতো একটা বন্ধু পাবো। একটু পর নীলা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি মেসে গিয়ে দেখি মারুফ রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। কিরে, কেমন কাটলো? খুব ভালো রে। ওকে, রাতে এসে গল্প করব, এখন যাই। ওকে। তারপর মারুফ চলে গেল আর আমি গোসল করতে আসলাম। গোসল করে রেডি হচ্ছি আনিকাকে পড়াতে যাওয়ার জন্য। একটু পর আসলাম। এসে আসতে পারি? না, ওখানে থামুন। ওকে। কত করে বললাম একটু আগে আসবেন, তা না 5 মিনিট আগে আসে, যত সব। দেখো আনিকা, আমি কিন্তু তোমার টিচার। সো টিচারদের সাথে কিভাবে কথা বলতে হয় তা তুমি অবশ্যই জানো। টিচার? তা নয় তো কি? আজ আমি কিছুতেই পড়বো না। দেখো আনিকা, পাগলামি করো না। এটা পাগলামি হলো নাকি? বই বের করো। না না না। আমি কিন্তু তোমার আম্মুকে বলে দিব। বলেন, তাতে আমার কি? আমি আর পড়বো না আপনার কাছে, অন্য স্যারের কাছে পড়বো। ও, আমি এখন কি করব? আনিকাকে না পড়ালে আমি যে আর ভার্সিটিতে যেতে পারবো না। না না, আনিকা যা বলে তাই করতে হবে। কি হলো? না, কিছু না। সত্যি সত্যি যদি আনিকা আমার কাছে আর না পড়ে তাহলে আমার কি হবে? ভয় পাবেন না, আমি আপনি ছাড়া আর কারো কাছে পড়বো না। না না, ভয় পাবো কেন? যাক বাবা, বাঁচলাম। আগে বলুন, আজকে ভার্সিটির ফার্স্ট দিন কেমন কাটলো? জানো আনিকা, প্রথম দিনই না একটা মেয়েকে আমার সাথে বন্ধুত্ব করেছে। আবার তার বাবা নাকি এখানকার কমিশনার। কি? কিন্তু কিভাবে? আমি গেট দিয়ে তারপর যা যা হয়েছে সব বললাম। ও, মেয়েটা কি খুব সুন্দর? খুব সুন্দর। আমার থেকেও সুন্দর? তোমার মতো পেতনি আর কোনে পড়ি। অ্যাঁ, আরে কাঁদছো কেন? তুমি ওর থেকে বেশি সুন্দরী। তাহলে কেন মিথ্যা বললেন? আচ্ছা, সুন্দর সুন্দর করছো কেন? যদি ওই মেয়েটা আপনাকে নিয়ে নেয় তাহলে? মানে কি আবল তাবল বলছো? আপনার চেহারাটা অনেক মায়াবী জানেন, মনে হয় সব সময় তাকাই থাকি। তো থাকো না, না করছে কে? সত্যি? ওকে। অনেক রাত হয়েছে, আমি গেলাম। এইরকম তাকানো দেখে লজ্জা লাগছে। কি মেরে বাবা, 10 পরে তাই এমন, যখন কলেজে যাবে তখন কি হবে আল্লাহই জানে। একটু আমার দিকে তাকান না। চুপ। তুমি কি চাও বলো তো? লাভ দিয়ে ওটাতে কথাটা বললাম। এই তিন ছেলেদের ভালোবাসতে নেই, কারণ তারা এমনিতেই অনেক কষ্টের মাঝে বড় হয়। তার উপর যদি প্রিয় মানুষ কষ্ট দেয় তাহলে তাদের আর বেঁচে থাকা হয় না। আমি যা চাই তা দিতে পারবেন? এতিম ছেলেদের কাছে কি থাকবে বলো যে তোমাকে দিব? সেটা আপনি চাইলেই দিতে পারবেন। ওকে, বলো দেখি কি চাও? আমি আনিকা, নীরব কি চলে গেছে? না আম্মু। এই যে বাবা, আজ এখানে খেয়ে তারপর যাবে, আসো। না না আন্টি, আমি মেসেই খাবনি। চুপ, আর একটাও কথা না, জলদি আসো। থাক না আন্টি। আরে বাবা, খাও তো। তারপর আন্টি আমাকে সব দিতে লাগলো আর বলতে লাগলো, খাও বাবা, খাও, পেট পুরে খাও। জি। চোখে পানি চলে আসলো। হয়তো আজ আমার মা থাকলে ঠিক এইভাবেই খাওয়াতো। সে কি বাবা, তুমি কাঁদছো কেন? কই না তো আন্টি।
আমি দেখতে পাচ্ছি তোমার চোখে পানি। আসলে আন্টি আমাকে কেউ এত আদর করে কোনোদিন খাওয়ায়নি, তো তাই আনন্দে চোখে পানি চলে আসছে। যদি আমার মা থাকতো তাহলে হয়তো এভাবেই খাওয়াতো। আজ থেকেই আমি তোমার মা, বুঝলে? আচ্ছা। দেখলাম আনিকা খাওয়া বাদ দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে ভেজা চোখে। তারপর খাওয়া দাওয়া করে বসে আছি, তখনই মারুফের ফোন। হ্যাঁ বল। কি রে, এত রাত হলো এখনো এলি না যে? এই তো এখন আসবো। ওকে, তাড়াতাড়ি আয়। তারপর আন্টির কাছ থেকে বিদায় নিয়ে মেসেজ চলে আসলাম। এসে দেখি মারুফ, জিহাদ সবাই হাসাহাসি করছে। আমি যেতেই মারুফ বলল, আজ এত লেট হলো কেন? দোস্ত, আমি কোনোদিন মায়ের আদর পাইনি, কিন্তু আজ পেলাম মায়ের আদরের মতো। কি বলিস, কে করলো? আনিকার আম্মু আমাকে খুব আদর যত্ন করে খাওয়ালো। জানিস, খুব ভালো আন্টিটা। আবার বলে কি জানিস, যে আজ থেকে নাকি সে আমার মা। ওয়াও, তাহলে তো খুব ভালো। তোর ছাত্রী আরিকা দেখতে কেমন? আমি কখনো ওই নজরে ওকে দেখিনি, আর তাছাড়া দেখার অনুমতিও আমার নেই। মানে কি বলছিস? কে মানা করছে? কেউ না, কিন্তু তুই ভুলে যাস না যে আমি এতিম। চুপ, একদম চুপ। কে বলছে তুই এতিম? আমি আছি না। আর কখনো এতিম বলবি না। ওকে। আর হ্যাঁ, নীলাকে চিনিস? হ্যাঁ, কেন? ওই যে মেয়েরে বাবা ওর কাছে কেউ দিতে পারে না, বাবা কমিশনার। হ্যাঁ, নীলা আজ ওর গাড়ি দিয়ে আমাকে ম্যাচে নামিয়ে দিয়ে গেছে। কি? কিন্তু কেমনে? শোন, আমি যখন গেট দিয়ে ঢুকতে যাব তখন, তারপর সব বললাম। এত বড় সাহস তোর গায়ে হাত দিছে? কোন শালান, তার নামটা জানতে পারছিস? আর হ্যাঁ, তোর কপাল অনেক ভালো যে নীলার মতো একটা বন্ধু এলি। আমার কপালের কথা বলছিস? ওকে, তুই তো খেয়ে এসছিস, এখন আমি খাই। ওকে। সকালে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি ম্যাচ থেকে নামতেই আমি অবাক, কারণ নীলা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। এ কি, আপনি এখানে কেন? তোমাকে নিতে এলাম। আর হ্যাঁ, তোমার নাম্বার দাও। সে কখন থেকে অপেক্ষা করছি, নাম্বারও নেই যে ফোন করব। কিন্তু আমার তো ফোন নেই। কি মজা করো? এখনকার সময়ে সবার কাছেই ফোন থাকে। সবাই তো আর আমার মতো এতিম না। আবার সেই ইয়েতিম। ওকে, জলদি আসো। হুম। গাড়িতে গিয়ে বসলাম। নীলা চালাচ্ছে আর আমি পাশে বসে আছি। আমরা তুই করে কথা বলবো, কেমন? সে কি? না না, আমি পারবো না। কেন পারবি না? পারবো পারবো। এই তো গুড বয়। আর ভয় পাস না, আমার সাথে কেউ মিশতে চায় না। কেন? তা জানি না। ও, এটা রাখ। আমি টাকা নিয়ে কি করব? আর এতগুলো টাকা আমি কখনো শোধ করতে পারবো না। আরে হাদানা, এই টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনবি আর আমার সাথে কথা বলবি। কিন্তু কোনো কিন্তু না, রাখ। এই এই আমরা তো ভার্সিটি ছেড়ে গেলাম। আরে কি এই করতেছস? তোকে বলছি না আমাকে তুই করে বলবি, আর নাম ধরে। ওকে, কিন্তু তুই কোথায় যাবি? দেখ, কই যাই, চুপচাপ বসে থাক। আমার না ভয় করছে। তুই কি বাচ্চা খুকি নাকি? না, তা না। তাহলে চুপ থাক। ওকে। কিছুক্ষণ পর একটা বিশাল শপিং মলের কাছে এসে পার্কিং করলো গাড়ি। তারপর নাম এখন। কই এলাম? চল এখন। আচ্ছা না। কেন, তোর সমস্যা হচ্ছে? না, আমি যদি নীলার সাথে এইভাবে কয়েকদিন মিশি তাহলে নিশ্চিত আমি ওর প্রেমে পড়ে যাব। দেখ তো কেমন এইটা। ওয়াও, কি সুন্দর। তোর বয়ফ্রেন্ডের জন্য নাকি? হুম। সেই হবে। এটা কেমন? অনেক সুন্দর। মামা এগুলো প্যাক করে দিন। ধন্যবাদ। চল এখন। আজ তাহলে আমরা ক্লাস করব না? না। তুই না করলি আমাকে করতে হবে। আমাকে যে মানুষের মতো মানুষ হতেই হবে বলে দিছি দৌড়, আর অমনি থাম। নীরব, ওই নীরবটা। আমি ক্লাস করব। প্লিজ থাম। ওকে। আবার ওর কাছে আসলাম। তোর কাছে যে টাকাগুলো দিলাম সেগুলো দে। ওকে। তারপর সব দিয়ে দিলাম। এখন আয় চুপচাপ। কিন্তু ক্লাস? চুপ, আর একটা কথাও না। দেখ কত সুন্দর সুন্দর ফোন। হ্যাঁ, শাওমি, ওই মোবাইলটা দেন তো মামা। নীরব, দেখ তো এটা কেমন। খুব সুন্দর। দাম কত? চল এখন। কার জন্য কিনলি ফোনটা? আগে বাহিরে চল, তারপর বলি। ওকে। আমার মাথায় হাত রেখে বল কি বলবো? ওর মাথায় হাত দিলাম। যে আজ থেকে আমি আর নিজেকে এতিম বলবো না। হ্যাঁ রে, আর কখনো এতিম বলবো না। চোখ দিয়ে পানি পড়ে গেল। নীরব, কাঁদছিস কেন? আজ থেকে আমি তোর সব। হুম। আর এইগুলো সব তোর। কাল ভার্সিটিতে সব পরে আসবি আর আমার হাত ধরে ঘুরবি, যেন সবাই মনে করে তুই আমার বয়ফ্রেন্ড। ওকে? ওকে, সবগুলো হাতে নিলাম। আর হ্যাঁ, এটাও পরবি।
এইটা আবার কখন কিনলি? তুই দেখোসনি? চল এখন যাই। চল বাসায়। আর তো ক্লাস করতে পারবো না। বাসায় কি বউ রেখে আসছিস নাকি যে বাসায় যাবি? আজ আমার সাথে ঘুরবি, সারা ঢাকা শহর দেখবো। চল। ওকে, আমার সাথে এগুলো বাস্তবে হচ্ছে নাকি স্বপ্নে? তারপর আমি আর নীলা অনেক ঘুরলাম। ঘুরতে ঘুরতে সন্ধ্যা 6টা বেজে গেছে। হায় হায়, আজ তাহলে আনিকাকে পড়াতে পারবো না। তাড়াতাড়ি করে ম্যাচে আসলাম, এসে দেখি মারুফ চলে গেছে। তাই আমি অমনি আনিকাকে পড়াতে গেলাম। কিছুক্ষণ পর আমাকে দেখে আন্টি বলল, বাবা আজ এত দেরি যে? আসলে আন্টি একটা কাজ ছিল তাই। ওকে বাবা, যাও, ওর রুমেই আছে। ওকে। তারপর আমি আনিকার রুমের কাছে গিয়ে দেখি শুয়ে আছে। মনে হচ্ছে মেয়েটা কান্না করছে। সরি, আসতে লেট হলো। ও, তাহলে আসছেন? আসলে ম্যাচে একটা কাজ ছিল তাই লেট হলো। ভালো। আর হ্যাঁ, কাল যে কথাটা বলতে চাইছিলাম সেটা আজ বলি। না, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। বই বের করো। আপনি কি আমার এই রুমে আমার সাথে সারা জীবনের জন্য থাকবেন? কি বলো, এটা কোনো কথা হলো? আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। একটা চড় মেরে সব দাঁত ফেলে দিব ফাজিল মেয়ে। তুমি তো এখনো পিচ্ছি। পিচ্ছি? আমার সব আছে, কি চাই আপনার বলেন। চুপ, বেয়াদব মেয়ে। বলেই না পড়াইয়া চলে আসলাম। আর সামনে দেখে আন্টি। কি ব্যাপার, যাচ্ছ কেন? আসলে আন্টি ম্যাচ থেকে ফোন করেছে, তাড়াতাড়ি নাকি যেতে হবে। সরি, আজকে পড়াতে পারলাম না। ওকে যাও। তারপর ম্যাচে চলে আসলাম। এসে নীলার দেওয়া জিনিসগুলো দেখতেছি। ফোনটা অনেক সুন্দর, সবগুলো নেড়ে চেড়ে দেখছি। এমন সময় মারুফ আসলো। কি রে, এইগুলো কই পেলি? আর বলিস না। তারপর সব বললাম। কপাল খুললা গেছে। এখন থেকে নায়ক হয়ে যাবে ভার্সিটিতে। হুম আর শোন, কোনো মেয়ের সাথে কথা বলবি না। হঠাৎ তোর পরিবর্তন, অনেক মেয়ে আসবে কথা বলতে, কিন্তু বলবি না। এখনকার মেয়েরা শুধু টাকা দেখে, টাকা, বুঝলি? সবসময় চুপচাপ থাকবি, আগে যেমন পাইছিলি। ওকে দোস্ত। পরের দিন সকালে নীলার দেওয়া কাপড়গুলো পরে ভেসে গেলাম। গেট দিয়ে ঢুকতেই কিছু মেয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, কিরে, মালটা মনে হয় নতুন আইছে। কি ফিগার দেখছিস? কিরে, নীলা ছেলেটা আর হাত ধরলো? হরে, সবই কপাল। কেমন লাগছে? জাস্ট অসাম। ওই, হাসুস কেন? ওই দেখো না, সবাই কিভাবে তাকায় আছে। তাতে কি? চল ওই দিকটায় বসি। ওকে। তারপর আমি আর নীলা ক্যাম্পাসের একপাশে এসে বসলাম। তোর গার্লফ্রেন্ড নাই? সেটা আবার কি? ওরে আমার সোনা রে, মনে হয় কিছুই বোঝে না। আচ্ছা তুই বল, আমি ঠিক মতো ভাতই পেতাম না, আর আমার কেন রে গার্লফ্রেন্ড থাকবে? এখনকার মেয়েরা এমন ছেলে লাইক করে না। বুঝছি। তুই তো অনেক সুন্দরী, তোর বয়ফ্রেন্ড নেই? কেউ ভয়ে কাছেই আসতে চায় না। ও, তুই বলতি কাউকে? না রে, তেমন কাউকে এখনো পাইনি। ও, তাহলে চল ক্লাসে। আমার না ক্লাস করতে মন চায় না, শুধু ঘুরতে মন চায়। আমাকে ক্লাস করতেই হবে। তারপর আমরা দুজন ক্লাসে চলে আসলাম এবং একই সিটে বসলাম। ক্লাসের সবার দৃষ্টি আমাদের দুজনের দিকে। ওদের এরকম দেখে আমার খুব ভয় করতে লাগলো। এমনও তো হতে পারে যে কেউ নীলাকে আড়াল থেকে ভালোবাসে আর আমাকে নীলার সাথে দেখে কিছু করতে পারে। যা হয় হবে। আমার তো খুব ভালো লাগে নীলার সাথে মিশতে। অবশেষে ক্লাস করে বের হলাম। নীলা ওর গাড়ি করে আমাকে মেসে নামিয়ে দিয়ে গেল। নীলা আমার খুব ভালো একটা বন্ধু হয়ে গেছে। এমনভাবে আমার সাথে থাকে মনে হয় আমি ওর বয়ফ্রেন্ড। প্রতিদিন নীলার সাথে ফোনে কথা হয়। ও আমার খুব কেয়ার করে, হয়তো আমি এতিম বলে এত কেয়ার করে। আনিকাকে পড়াতে যেতে হবে, কারণ টিউশনির টাকা দিয়েই আমার চলে। এমনিতেই কাল রাগারাগি করে চলে আসছি। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আনিকাদের বাসায় পৌঁছে যাব। আনিকাদের বাসায় এসে আসতে পারি সোজা আনিকার রুমের কাছে গিয়ে। হুম, কেমন আছো? আমি যেমন মনে হয় তেমন থাকি, তাতে আপনার কি? না, তেমন কিছু না। রে বাবারে, কালকের রাগ আজকে যাচ্ছে। আপনি আমাকে ভালোবাসবেন না, ভালো কথা, কিন্তু কাল চলে গেলেন কেন? সরি সরি। বইটা বের করো। এই নিন। এত রাগ কেন? আমার রাগ, তাতে আপনার কি? হ্যাঁ, না কিছু না। তারপর আনিকাকে পড়ায় ম্যাচে আসলাম। এসে দেখি মারুফ শুয়ে আছে আমার বেডে। স্যার আসেন আসেন। তা আজ কয়টা মেয়ে প্রপোজ পাইলি? আরে না, আমি ক্যাম্পাসে যেতেই নীলা এসে হাত ধরছে। তারপর সবাই শুধু হা কইরা তাকায় আসছিল, কিন্তু কেউ কিচ্ছু বলে নাই। চল চল যাব। চল। তারপর খাওয়া দাওয়া করে নীলাকে ফোন করলাম।
অনেকক্ষণ কথা বলা শেষে ঘুমিয়ে পড়লাম। 1 মাস পর, দোস্ত, আমি মনে হয় নীলাকে ভালোবেসে ফেলেছি। কি কস বেটা? আরে, ওর কেয়ারিং, ওর সাথে ঘোরাঘুরি সবকিছুর উপর আমি প্রেমে পড়ে গেছি। তাহলে বলে দে, যদি রাজি হয় তাহলে তো মাম্মা বাম্পার। ও আমাকে যে এত কেয়ার করে, তাহলে ও কি আমাকে ভালোবাসে? হতেও পারে কাল প্রপোজ করিস। ওকে, আসলে আমি নীলার সাথে মিশতে মিশতে ওকে ভালোবেসে ফেলেছি। এতিম ছেলেদের ভালোবাসতে নেই, তবুও আমি ভালোবেসে ফেলেছি। আর ওইদিকে আনিকা আমার সাথে সবসময় পাগলামি করে। ওর পাগলামি আমার একদম ভালো লাগে না, তবুও পড়াতে যেতে হয়, কারণ আমি যে নিরুপায়। পরের দিন সকালে ভালোভাবে রেডি হয়ে যাচ্ছি, কারণ আজ নীলাকে প্রপোজ করব। কিছুক্ষণ পর ভার্সিটিতে চলে আসলাম। এসে নীলাকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। তাই মাঠের এক কোণে বসে আছি। এমন সময় নীলার গাড়ি চলে আসলো আর আমি দৌড়ে গেলাম। এত লেট হলো যে? তুই এমন কেন? হ্যাঁ, তোর জন্য ম্যাসের কাছে অপেক্ষা করলাম যে দুজন একসাথে আসবো। ও সরি, আমি আগেই চলে আসছি। চল। আজ তোকে একটা কথা বলবো। বল। একটা কেন, 10টা বল। আই লাভ ইউ। ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর হাত ধরে। কি বলছিস তুই? তুই শুধু আমার বন্ধু। সত্যি, তোকে খুব ভালোবেসে ফেলেছি রে। ঠাস ঠাস ঠাস। আসলে আমারই ভুল তোর সাথে বন্ধুত্ব করে। আর তোর তো বাবা মাই নেই যে আদব কায়দা শেখাবে। তুই আর আমার সামনে আসবি না। কি বলবো ভেবে পাচ্ছি না। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লাম, আর নীলা চলে গেল। আমি জানতাম এমনটা হবে। আচ্ছা, এতিমরা কি ভালোবাসতে পারে না, নাকি ওরা সারা জীবন শুধু কষ্টই পেয়ে যাবে? কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার। কি করব? নীলাকে যে খুব ভালোবেসে ফেলেছি, কখনো ভুলতে পারবো না। আমি ভুলে গিয়েছিলাম যে আমি এতিম, আমার কেউ নেই। নীলা আমাকে এতটাই কেয়ার করতো যে আমি সব ভুলে গেছিলাম। হয়তো আমি এতিম বলে আমার সাথে এমনটা করছে, আর আমি কিনা ওকে ভালোবেসে ফেললাম। না, আমি আর নীলার সামনে আসবো না। আমি আগের মতো হয়ে যাব। নীলা দেওয়া কিচ্ছু আর ব্যবহার করবো না। ক্লাস করেই মেসেজ চলে আসলো। কি রে, এত তাড়াতাড়ি আসলি যে? দোস্ত, বলেই জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আরে কাঁদছিস কেন? নীলা আমাকে অপমান করেছে। তুই এতিম দেখে তোর সাথে ওইরকম ব্যবহার করছে, যাতে করে তুই আর নিজেকে এতিম না বলিস। হ্যাঁ রে, কিন্তু আমি কি বড় ভুলটাই করে ফেললাম। চিন্তা করিস না, ভালোভাবে ক্লাস কর, সব ঠিক হয়ে যাবে। ওকে যে খুব ভালোবেসে ফেলেছি। এখন কি করবি বল? ও কি একবার ভেবে দেখেছিস? হুম, যা গোসল করে আয়। ওকে। আমি গোসল করে এসে শুয়ে পড়লাম। দু চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরছে। কি করব? নীলাকে যে খুব ভালোবাসি, ওর সাথে কাটানোর সময়গুলো খুব মনে পড়ছে। আমি এমনিতেই এতিম, তার উপর বামন হয়ে চাঁদে হাত বাড়িয়েছি। খুব কাঁদতে ইচ্ছে করছে, খুব। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। ঘুম ভাঙলো মারুফের ডাকে। নীরব, এই নীরব, ওঠ, টিউশনিতে যাবি না? হুম। তাহলে তাড়াতাড়ি ওঠ, আমি ভার্সিটিতে গেলাম। তারপর আমি উঠে দেখি মারুফ চলে গেছে, আর আমি মুখটা ধুয়ে আনিকাকে পড়াতে গেলাম। জানি আজ পড়াতে পারবো না, তবুও যাচ্ছি, কারণ না গেলে আমি চলবো কেমনে। ভিতরে ঢুকতেই, আরে বাবা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? ঘুম থেকে উঠে আসছি তাই হয়তো। চোখগুলো কি লাল? ঘুম থেকে উঠলে এমন হয়। ওহ আচ্ছা, যাও। তারপর আমি আনিকার রুমে আসলাম। এসে দেখি আনিকা বসে আছে, হয়তো কিছু ভাবছে। আমি যে রুমে ঢুকে গেছি তাও টের পাইনি। কি ভাবছো এত? আপনি কখন এলেন? এখনই। বসুন। হুম। আপনাকে এমন দেখাচ্ছে কেন? এমনি। এমনি কখনো এমন হয় নাকি? হুম, হয়, বই বের করো। ওকে। তারপর আনিকাকে পড়াতে লাগলাম। পড়াতে ইচ্ছে করছিল না, তবুও পড়াতে হচ্ছে। পড়ানো শেষ, এমন সময় আনিকা উঠে রুমের দরজা বন্ধ করলো। এই, তুমি দরজা বন্ধ করছো কেন? আমি যে আপনাকে ছাড়া আর কিছু ভাবতে পারছি না। খুব ভালোবাসি আপনাকে। আরে, আগে দরজা খুলো, আন্টি দেখলে কি ভাববে? আগে বলুন, আপনি আমাকে ভালোবাসবেন? দেখো, পাগলামি করো না, এমনিতেই মন খারাপ। তার উপর তোমার পাগলামি আমার একদম ভালো লাগছে না। আমি পাগলামি করি, তাই না? ওরে আল্লাহ, কি করছো এসব? আল্লাহ বাঁচাও আমাকে। আজ আমার সব দেখাবো আপনাকে। আমি নাকি পিচ্ছি? ঠাস করে মারলাম আর ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। এমনিতে নীলার জন্য মনটা ছটফট করছে, তার উপর এরকম অত্যাচার। আপনি আমাকে মারলেন? ভালো করেছি, বেড়েছি। দাঁড়ান, আপনার ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা করবা? আর আমার কাছে পড়বা না, তাই তো? ওকে, কাল থেকে আর আসবো না পড়াতে। বলেই দরজা খুলবো তখনই আম্মু, আম্মু আমাকে শেষ করে দিল। হায় আল্লাহ, এই মেয়ে এটা কি করলো? তখনই আন্টি, কাজের বুয়া সবাই এসে হাজির। আর তখন আনিকা পরনে কাপড় টান দিয়ে ছিঁড়ে ফেললো। আম্মু আমার সব শেষ করে দিতেছিল।
ছি ছি ছি, তুই এতিম না, তুই একটা চারুর সন্তান। প্লিজ আন্টি বিশ্বাস করুন। আর বলতে পারলাম না, মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। হে আল্লাহ, কেন আমার সাথে এমন করতেছো? কেন? মা বাবার আদর পাইনি, তার উপর আমার সাথে এগুলো কি করতেছো তুমি? হ্যাঁ তুই জীবনও শান্তি পাবি না। আন্টি প্লিজ, এসব মিথ্যে। চুপ কর, আমি তো ভুলেই গেছিলাম যে তুই এতিম। এতিমরা তো আদব কায়দা শেখে না, কারণ ওদের শেখানোর মতো কেউ থাকে না। দারোয়ান, ওকে গাড় ধাক্কা দিয়ে বের করে দাও। বিশ্বাস করুন, দারুণ আমাকে লাঠি দিয়ে মারতে মারতে বের করে দিল। খেয়াল করে দেখলাম আনিকা কেমন চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে ও এমনটা চায়নি, ও চাইছিল যে আমার সাথে ওর বিয়ে দিয়ে দিবে। আমাকে মারার সময় ওর চোখেও আমি পানি দেখতে পাইছিলাম। শালা তোকে দেখে ভালো মনে করছিলাম, আর তুই শালা এরকম কাম করবি? আমি এতদিন হলো চাকরি করি, কখনো আমাকে আদর করে খাওয়াই নাই, আর তুই আসার কয়েকদিন পরেই কত আদর করে খাওয়ালো। যা শালা, এখন দূরে গিয়ে মর। আল্লাহ, তুমি তো সবই দিলা, এখন মৃত্যুটাও দাও। ওইটা বাদ রাখছো কেন? হ্যাঁ, আমার যে খুব কষ্ট হচ্ছে আল্লাহ, খুব ব্যথায় সারা শরীর চিনচিন করছে। কাঁদতে কাঁদতে বেঁচে আসলাম। ওরে আল্লাহ, তোর এই অবস্থা কেন? আমি আর বাঁচবো না রে, আমার যে খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে সেটা বল। শোন, তারপর সব বললাম। হায় রে মেয়ে, একটা এতিম ছেলের সাথে কিভাবে এমনটা করলি? এখন কি করব আমি? তোর এই দোস্ত আছে না, কিসের টেনশন? হ্যাঁ তোর, এখন যাই কিছু ব্যথার ওষুধ নিয়ে আসি। না রে, লাগবে না। চুপ, একদম চুপ। কিছুক্ষণ পর, নীরব, এই নীরব, এই নে ওষুধ খা। আহ, খুব ব্যথা। আস্তে আস্তে ওঠ। এই ঢাকা শহরে কেউ কারো জন্য না, সবার মুখে মধু। দে। তারপর ওষুধ খেলাম, আর মারু সরিষার তেলে আমার হাত পায়ে মালিশ করতে লাগলো যেখান দিয়ে মারছে। থাক, না, আর দিতে হবে না। চুপ কর শালা, দারোয়ান কতই না মারছে শালা শুয়োরের বাচ্চা। আর ওইসব মেয়ে জীবনেও সুখী হতে পারবে না, যে তোর মতো ছেলের সাথে এমনটা করতে পারে। সত্যি তোর মতো বন্ধু হয় না রে, বলে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। যতদিন তোর এই বন্ধু আছে ততদিন তোর কিচ্ছু হবে না, দরকার হলে আমি বিয়ে করে বউ করে। যাক, অবশেষে তোর মুখে হাসি দেখতে পেলাম। সত্যি রে, তোর তুলনা হয় না। তুই সুস্থ হলে নতুন টিউশনি খুঁজবো, ওকে? সত্যি, ওকে। এখন ঘুমা, আর হ্যাঁ, রাতে একদম কাঁদবি না, ওকে? ওকে। ওঠ, এই নীরব, ভার্সিটি যাবি না? না রে, চুপ শালা, ওঠ তাড়াতাড়ি। নীলাকে দেখলে ভালো লাগবে না রে। তাহলে কি অন্য ভার্সিটিতে ভর্তি হবি নাকি? আগে আর একটা টিউশনই পাই, তারপর। ওকে, খাওয়া দাওয়া করে চল দুজন মিলে খোঁজ করি। ওকে। তারপর দুজন মিলে খুঁজতে লাগলাম। অবশেষে একটা পেলাম, ছেলে ক্লাস 8-এ পড়ে, তারাও অনেক বড় লোক। তো আমি আবার আগের মতো করে পড়াতে লাগলাম। আমি আবার আনিকার সাথে যা হয়েছে সব এখন ভুলে গেছি, কিন্তু নীলাকে ভুলতে পারছি না। খুব যে ভালোবাসি ওকে। ভালোই চলছিল আমার সময়। আমি আর ওই ভার্সিটিতে যাই না, আবার অন্য ভার্সিটিতেও ভর্তি হয়নি, তবে হব আর কিছুদিন পর। 9 দিন পর সকালে দাঁত ব্রাশ করতে করতে রাস্তায় আসলাম। এসে তো আমি অবাক, কারণ নীলা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আহা, কতদিন পর প্রিয় মুখটা দেখলাম। কেমন শুকিয়ে গেছে মুখটা। নীলা আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমাকে মাফ করে দে, আমি যে আর থাকতে পারছি না তোকে ছাড়া। খুব যে ভালোবেসে ফেলেছি তোকে। বলার আগেই মারুফ এসে আমাকে টান মেরে ছাড়ালো। চল ভিতরে। এরা শুধু অভিনয় করতে জানে, কাউকে ভালোবাসতে পারে না। এরা মানুষকে করুণা করে। প্লিজ ভাইয়া, এমন করে বলবেন না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে এই কয়দিনে আমিও নীরবকে ভালোবেসে ফেলেছি। আপনার ডায়লগ বন্ধ করুন। ছেলেটা এতিম বলে সবাই এইভাবে ওকে কাঁদাবে, সেটা আমি মারুফ বেঁচে থাকতে আর সরতে দেব না। প্লিজ নীরব, আমাকে মাফ করে দাও প্লিজ। আমিও যে ওকে খুব ভালোবাসি। ওকে, যা। খুব ভালোবাসি তোমাকে, খুব। হুম। আমি আবার ভার্সিটিতে যেতে লাগলাম। নীলা আমাকে প্রতিদিন গাড়ি করে নিয়ে যায়। দুজনের ভালোবাসার কোনো কমতি ছিল না। নীলা এখনো জানি না আনিকার ব্যাপারে। নীলা আমাকে মানা করেছে আর টিউশনি না করাতে। ওই নাকি আমার হাত খরচের টাকা দিবে, কিন্তু আমি ওর কথা শুনি নাই। নীলা আমাকে আগের থেকে আরো বেশি কেয়ার করে। সবসময় ফোন দিয়ে বলবে আমি খাইছি কিনা, কি করি সব। তো একদিন নীলাকে রেখে একা একা ভার্সিটিতে আসতেছি। এমন সময় দেখি সেই দারোয়ান যে আমাকে মারতে মারতে আনিকাদের বাড়ি থেকে বের করে দিছিল। স্যার প্লিজ আমার সাথে চলুন। কোথায়? ম্যামদের বাসায়। কেন? তা জানি না, তবে ম্যাম কেঁদে বলল যে আমি নাকি আপনাকে বাড়িতে নিয়ে আসি। জানি না কি হয়েছে। সরি, পারবো না, আমার ক্লাস আছে। যে কিনা আমাকে জারজ বলতে পারে তার সাথে কেন দেখা করব? প্লিজ স্যার, আরে ভাই, কি করছেন? প্লিজ চলুন। ওকে ওকে, চলুন। তারপর আমি আনিকাদের বাসে আসলাম। আল্লাহ জানে
কে ডেকেছেন? হয়তো আনিকা ওর ভুল বুঝতে পারছে, তার জন্য ক্ষমা চাইবে। এই তো গিয়ে দেখি আন্টি মাথায় হাত দিয়ে বসে আছে আমাকে দেখেই। প্লিজ বাবা, আমাকে মাফ করে দাও। আন্টি কি করছেন? আনিকা তোমার সাথে খুব খারাপই করেছে। আপনারা যে বুঝতে পারছেন যে আমি কেমন ছেলে, এটাই অনেক। আমি এখন আসি, আমার ক্লাস আছে। একটু আনিকাকে দেখে যাও না। কেন, ওর আবার কি হয়েছে? আসো আমার সাথে। এই কি অবস্থা ওর? খাওয়া দাওয়া করে না নাকি? তোমাকে যখন আমরা ওইভাবে বের করে দিলাম, তখন আনিকা রুমের ভিতরে ঢুকে দরজা লাগায় আর খুলেনি। অনেক চেষ্টা করে আমরা ভিতরে ঢুকতে পারি, তারপর আমরা ওকে ফ্লোরে পড়ে থাকতে দেখি। হাত কেটে ফেলেছিল, অনেক রক্ত পড়ছিল। তারপর তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাই। তারপর থেকেই এই অবস্থা। মুখ থেকে কথা বের হচ্ছে না, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মেয়েটা একদম শুকিয়ে গেছে, হাতে ব্যান্ডেজ করা। কিন্তু আমি কি করব? আমি যে নীলাকে ভালোবাসি। প্লিজ, তুমি আমার মেয়েটাকে বাঁচাও প্লিজ। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। ওনাকে তোমাকে ছাড়া আত্মহত্যা করবে। কি? তখনই আনিকার ঘুম ভেঙে গেল। আম্মু, নীরব স্যার কই? আসেনি? এই যে দেখ নীরব। কই? আমি আর যেতে দিব না। আমার কাছে রেখে দিব। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আনিকা আমাকে জড়িয়ে আছে, থাকুক না, আমিও কিছু বলছি না। তোমার সাথে অমনটা করেছিলাম যেন আম্মু আমার সাথে তোমার বিয়ে দেয়, সেজন্য। ভালো, এখন ছাড়ো, ভার্সিটিতে যেতে হবে। না। আরে তখনই নীলার ফোন। কি ব্যাপার, এখনো তুমি আসোনি কেন? আর কই তুমি? আসলে কি বলবো ভেবে পাচ্ছি না। কথা বলো না কেন? আমি আসছি, 5 মিনিট। ওকে, তাড়াতাড়ি। কথা বলা শেষে আনিকা বলল, কে ফোন করছিল? নীলা। ওই কমিশনারের মেয়ে? হুম। ও তোমার কি হয়? আমার জান। না, এ হতে পারে না। আমরা সবাই অনেক ডাকাডাকি করছি, কিন্তু কিছুতে আনিকা দরজা খুলছে না। এদিকে আন্টি কেঁদেই চলেছে। আমি আর দারোয়ান মিলে দরজা জোরে ধাক্কা দিলাম, আর সাথে সাথে খুলে গেল। আমরা ভিতরে গিয়ে তো অবাক, কারণ আনিকা ফ্যানের সাথে ওর ওড়না পেঁচিয়ে কিছু একটা করতে চাইছিল, কিন্তু তা আর পারলো না। আমরা ঢুকে গেলাম। এ কেমন পাগলামি, হ্যাঁ? বিশ্বাস করুন, খুব ভালোবাসি, খুব। আমি তো নীলাকে ভালোবাসি খুব। তাহলে কেন এসেছিস আমাকে বাঁচাতে? বের হ। প্লিজ আনিকা, শান্ত হও। এই আনিকা আজ পর্যন্ত যা চাইছে তাই পাইছে, আর আমি যদি আপনাকে না পাই তাহলে আমি মরে যাব। চুপ করো প্লিজ, বোঝার চেষ্টা করো। আমি নীলাকে খুব ভালোবাসি। তাহলে বের হ আমার রুম থেকে। আগে বলো, আমি চলে গেলে তুমি কিছু করবে না? না, যা এখান থেকে। সত্যি বলছো? পাগল টাগল হলো নাকি আবার? না বাবা, ও মিথ্যা বলছে। প্লিজ তুমি যেও না, ও নিজেকে শেষ করে দিবে। ও ছোট থেকেই অনেক জেদি। প্লিজ বাবা, আমার মেয়েটাকে বাঁচাও প্লিজ। প্লিজ। আপনিও আনিকার মতো পাগলামি শুরু করে দিলেন। তখনই ফোনটা বেজে উঠলো। এই সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? নাকি শরীর খারাপ? প্লিজ বলো না। অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছি। নীলাও পাগল হয়ে গেছে আমাকে দেখতে না পেয়ে। কি কি সমস্যা প্লিজ বলো। আর তোমার কিছু হয়নি তো? না, তুমি এখন এই জায়গায় চলে আসো। আনিকাদের বাসার ঠিকানা দিলাম। আমি এখনই আসছি। তখনই আনিকা বলে উঠলো, আমি কিন্তু ওকে মেরে ফেলবো। কাকে? যে আমার ভালোবাসায় হাত বাড়িয়েছে। চুপ, একটা চড় মারবো। মার, যত খুশি মার। ভাই একটু গিয়ে নিয়ে আসুন ওকে, দারুণকে বললাম। জি স্যার। তারপর আমি, আন্টি আর নীলা খাটে বসে আছি। পিচ্চি মেয়েটা কেঁদে কেঁদে একদম চোখ মুখ লাল করে ফেলেছে। এত সুন্দর একটা মায়া কি পাগলামিটাই না করছে, খুব মায়া হচ্ছে ওর উপর। আমি আস্তে করে আনিকার কাছে গিয়ে বসলাম আর বললাম, দেখো আনিকা, আমি নীলাকে ভালোবাসি, নীলাও আমাকে ভালোবাসে। এখন তুমিই বলো, আমি তোমাকে কিভাবে ভালোবাসবো? ভালো। তাহলে কেন বের হচ্ছেন না আমার রুম থেকে? আমি গেলে তুমি কিছু একটা করবে। না, কিছু করব না। সত্যি? কি হয়েছে তোমার? এই যে দেখো মেয়েটা, আগে ওকে পড়াতাম। হ্যাঁ, তো কি হয়েছে? আমাকে নাকি খুব ভালোবাসে, আমাকে ছাড়া নাকি আত্মহত্যা করবে। দেখো হাতে ব্যান্ডেজ, হাত কেটে ফেলেছে। কি? এই মেয়ে দেখে তো মনে হচ্ছে পিচ্ছি, কিন্তু এমনটা করো কেন? আর নীরব শুধু আমার, বুঝছো? যা, তোর নীরবকে নিয়ে চলে যা। ওকে চলো। আরে না, আমি গেলেও আত্মহত্যা করবে। তাহলে এখন কি করবা? আমিও তোমাকে ছাড়া বাঁচবো না সোনা। পাগলি, আমিও খুব ভালোবাসি। আম্মু প্লিজ ওদের যেতে বলো, আমি আর সহ্য করতে পারছি না। বাবা, এখন কি করবা? তুমি আমার মেয়েটাকে বিয়ে করে এখানেই থেকে যাও। আন্টি তা হয় না, আমি শুধু নীলাকে ভালোবাসি। আচ্ছা আনিকা, আমি তোমাকে বিয়ে করব যখন তুমি ইন্টার পাস করবে তখন।
সত্যি? তখন নীলা কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। আমি পেছন থেকে ডাকলাম কিন্তু শুনলো না। উম্মা। এটা কি হলো? আর এখন থেকে পড়াশোনায় মন দাও, আর পাগলামি করবা না, ওকে? ওকে। তাহলে আমি এখন আসি। না, আজ আমার কাছে থাকো। আবার পাগলামি? হুম। কাল আসবো, এখন আসি। বলেই দৌড়ে বাহিরে আসলাম। এসে দেখি নীলা গাড়ি নিয়ে চলে গেছে। আমি তো আনিকাকে শুধু সান্ত্বনা দিলাম, আর নীলা কিনা সত্যি সত্যি ভেবে নিল আনিকা এখন আবেগের বশে এসব করছে। যখন আবেগ কেটে যাবে তখন ঠিক হয়ে যাবে সব। এখন কি করি? আমাদের নীলাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না। ফোন বের করে ফোন দিলাম, রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। অনেকবার দিলাম কিন্তু রিসিভ করছে না। এখন কি করি? আবার দিলাম, ওরে আল্লাহ, এইবার বন্ধ। নীলা আবার কিছু করবে না তো? মাথায় অনেক ব্যথা করছে। এত টেনশন এর মাঝে মাথা কি আর ঠিক থাকে? ঘড়িতে তাকিয়ে দেখি 12:30 বাজে। তাই মেসে আসলাম। এসে দেখি মারুফ ঘুমাচ্ছে। মারুফ, এই মারুফ। কে রে? নীরব। কি রে, ক্লাস করিসনি? আগে ওঠ, কথা আছে। কি হয়েছে রে? অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছি। আরে কি হয়েছে সেটা বল। তারপর যা যা হয়েছে সব বললাম। ওরে আল্লাহ, এত বড় কাহিনী! একটা সিনেমাকে হার মানাবে। তুই মজা করছিস এটা নিয়ে? আমার নীলা যে রাগ করে চলে গেল, তার কি হবে? আমি ভাবছি আনিকার কথা, মেয়েটার কি হবে যদি সত্যি সত্যি আত্মহত্যা করে? তাহলে তার জন্যই তো মিথ্যা আশ্বাস দিয়েছি। চল নীলাদের বাসায় যাই। পাগল টাগল হলি নাকি? অনেক সিকিউরিটি ওদের বাড়ির আশেপাশে। তাহলে কি করবি? আর শোন, কাল ভার্সিটিতে সব কথা বলিস আর রাগ ভাঙাস। এখন তাছাড়া আর তো কোনো উপায় নেই। যা, গোসল করে আয়। ওকে। পরের দিন সকালে দোস্ত, যদি নীলা ভার্সিটিতে না আসে তাহলে? আরে আসবে, যা তো। তাই যেন হয়। তারপর আমি ভার্সিটিতে চলে আসলাম। এসে নীলার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু নীলা আসতেছে না। ক্লাসের টাইম হয়ে যাচ্ছে কিন্তু নীলা আসছে না। আমার পুরো শরীর ঘেমে যাচ্ছে। আমি আর ক্লাস করলাম না, না করে মেসে চলে আসলাম। কি রে, আসলি কেন? দোস্ত, নীলা আসেনি রে। আমি বলেছিলাম না, ওরা শুধু মন নিয়ে খেলা করতে পারে। না রে, ও আমাকে খুব ভালোবাসে। তাহলে তোকে এইভাবে অবিশ্বাস করতো না। দেখ, এখানে অবিশ্বাসের কিছু না। ওর সামনে আনিকাকে বিয়ে করব বলে কথা দিয়েছি, তাই শুনে কাঁদতে কাঁদতে চলে আসছে। তাহলে কলেজে আসলো কেন? সেটাই তো বুঝতেছি না। কাল আসতে পারি অভিমান করে আছে। আমি যে আর পারছি না। তাহলে আমাকে ধরে বসে থাক। এভাবে বলছিস কেন? এখন নীলার সাথে দেখা হলে তো সবটা বলতে পারবে। পরের দিন ভার্সিটিতে গেলাম কিন্তু নীলাকে পেলাম না। ফোনও বন্ধ। আমি কি করব কিছু বুঝতে পারছি না। নীলা আমাকে সত্যি সত্যি কি তাহলে ছেড়ে চলে গেল? না, নীলা এমনটা করতে পারে না। খুব যে ভালোবাসি ওকে। নীলা প্লিজ বিশ্বাস করো, আমি শুধু আনিকাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই কথাটা বলেছি। প্লিজ ফিরে আসো, ফিরে আসো না আমার কাছে প্লিজ। খুব যে কষ্ট হচ্ছে। রাস্তার একপাশে বসে থেকে এগুলো বলতেছি, এমন সময় মারো। দোষ, সত্যি কি পাগল হয়ে গেলি নাকি? কি সব বলতেছিস? আমি কি সারা জীবন কষ্টই পেয়ে যাব? আমরা কি তোকে ভালোবাসি না? বলেই জড়িয়ে ধরলাম। চল মেসে। না, যদি নীলার গাড়ি দেখতে পাই তাহলে ওকে সবটা বলবো। আরে পাগল, পাবি না, চল। সত্যি বলছিস? চল। ওকে চল। নীলা 5 দিন ভার্সিটি আসেনি। প্রত্যেকদিন অপেক্ষা করে চলে আসছি। আজ 6ষ্ঠ দিন। আল্লাহ জানে আজ নীলা আসবে কিনা। ভার্সিটিতে গিয়ে গেটের কাছে বসে আছি। এমন সময় দেখলাম 2টা গাড়ি ঢুকলো। সামনেটা নীলা, কিন্তু পরেরটা কার তা জানি না। আমি দৌড়ে গিয়ে নীলার গাড়ির কাছে গেলাম। নীলা নামলো, আর আমি, নীলা প্লিজ বিশ্বাস করো, সেদিন সব মিথ্যে বলেছিলাম। প্লিজ হাত ছাড়ো। আমাকে কেন এভাবে কষ্ট দিচ্ছ? কেন? নীলার চোখের নিচে কালো হয়ে গেছে, হয়তো কান্না করছে। তুমি একটা প্রতারক। কি ক্ষতি করেছিলাম যার জন্য এমনটা করলে আমার সাথে? ওরে আল্লাহ, প্লিজ বিশ্বাস করো। আমি যখন ওই কথাটা না বলতাম তাহলে মেয়েটা আত্মহত্যা করতো। সত্যি বলছি, খুব ভালোবাসি তোমাকে, খুব। এমন সময় কে যেন আমাকে পেছন থেকে টান মারলো। শালা ম্যামের সাথে এত কিসের কথা? আরে, আমাকে মারছেন কেন? আর কে আপনারা? অনেকগুলো লোক নীলা আর আমাকে ঘিরে রেখেছে। আমরা ম্যামের বডিগার্ড। ও, তখনই আরেকজন মারলো চর। প্লিজ স্টপ। আপনারা কেন ওকে মারতেছেন? ম্যাম, ও না আপনার হাত ধরলো। হাজবেন্ড স্ত্রীর হাত ধরতেই পারে, তাই না? ম্যাম কি বলছেন ওইসব? আপনারা এখন প্লিজ এখান থেকে চলে যান, প্লিজ। না ম্যাম, স্যারের অর্ডার ছাড়া যেতে পারবো না। ওকে, কিছু না, প্লিজ যেতে বলো। কেন মামুনি, কি হয়েছে? কিছু না, প্লিজ যেতে বলো। ওকে। তারপর ওরা চলে গেল, আর আমি গিয়ে নীলার সামনে দাঁড়ালাম। পথ ছাড়ো। এখনো অভিমান করে থাকবা? পথ ছাড়ো। প্লিজ শোনা, এমনটা করো না। তোমার জন্য সারা রাত ঘুমাতে পারিনি এই কয়দিন। খুব কান্না করছি। চোখ বুঝলেই তোমার ওই কথাটা আমার কানে লাগতো।
তুমি কেন বুঝতেছো না যে ওই কথাটা না বললে মেয়েটা নিজেকে শেষ করে দিত? হয়েছে, এবার একটু জড়িয়ে ধরো। হুম বলেই জড়িয়ে ধরলাম আর নীলা কেঁদে দিল। খুব ভালোবাসি আমার জান পাখিকে, খুব। জানোই কয়েকদিন আমি পাগলের মতো হয়ে গেছিলাম। এখন ছাড়ো, সবাই দেখছে। না ছাড়বো না, তুমি তো বললা যে তুমি আমার স্ত্রী। তো জড়িয়ে ধরে থাকবো। আরে পাগল, সময় তো আরো আছে নাকি? এখন ক্লাসে চলো। চলো। তারপর দুজন মিলে ক্লাস করলাম। ক্লাস শেষে চলো না আজ একটু ঘুরি, কতদিন হলো ঘুরি না। ওকে চলো। তারপর দুজন মিলে ঘুরতে বের হলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। সন্ধ্যা 6টার সময় নীলা আমাকে ম্যাসে নামিয়ে দিল আর একটা কাগজ আমার পকেটে ঢুকিয়ে দিল। আমি ঠিক বুঝতে পারলাম না কি দিল, তবে পকেটটা অনেক ফুলে গেল। যাই হোক, নীলা চলে গেল আর আমি ম্যাসে ঢুকলাম। আজ অনেক খুশি খুশি লাগতেছে। কি রে, আজ এত খুশি খুশি লাগতেছে কেন? কাহিনী কি? খুব ভালো লাগতেছে। দোস্ত নীলা আসছিল, তারপর সব বললে আবার দুজন এক হয়ে গেছি। গুড। তাই তো লেট কেন? আর বলিস না, নীলা বলল ঘোরাঘুরি করবে, তাই দুজন মিলে ঘুরলাম। ভালো, খুব ভালো। আর নীলা কি যেন পকেটে দিল, দাঁড়া দেখছি বলেই পকেট থেকে বের করলাম। আর তা দেখে তো আমি অবাক। হাই হাই, এতগুলো টাকা! এত টাকা? দোস্ত, বলেছিলাম না মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসে। তাই তো দেখছি। এমন সময় নীলার ফোন। হ্যাঁ জানো, বলো। তুমি আর মারুফ ভাইয়া দুজন মিলে শপিং করবা, কেমন? ওকে, কি করো? মাত্র আসলাম, ফ্রেশ হব এখন। ওকে, তাহলে পরে কথা বলবো নি। ওকে। কি বললো? দোস্ত, এই টাকা আমাকে আর তোকে শপিং করতে বলছে। তাই নাকি? কালই যাব। আচ্ছা দোস্ত, তোর ভাগ্য অনেক ভালো রে যে নীলার মতো একটা গার্লফ্রেন্ড পাইছিস। আজ ভার্সিটিতে যাওয়া হলো না। চল দুজন মিলে ক্যারাম বোর্ড খেলি, অনেকদিন হলো খেলি না। ওকে চল। তারপর দুজন মিলে খেলতেছি, অনেক মজা হচ্ছে। আজ অনেক আনন্দ লাগছে। হঠাৎ মামা মামির কথা মনে পড়ে গেল। তারা তো আমাকে ছোট থেকে বড় করেছে, তাদের কি আমার কথা মনে পড়ে না? তারা কি আমার জন্য একটু কাঁদে না? আমার যে খুব দেখতে ইচ্ছে করছে মামাকে। তখনই মারো। কি রে, কি ভাবছিস? না কিছু না। তোর মামার কথা মনে পড়ছে, তাই তো? রে, এরাই হয়তো বন্ধু যে মনের কথাও বুঝতে পারে। তাহলে গিয়ে দেখে আয়। না রে, মামি বলছে আমি যেন আর না যাই তাদের সামনে। ওহো। তখনই নীলার ফোন। তুমি কই এখন? কেন, ম্যাসে? অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। আরে কাঁদছো কেন, কি হয়েছে সেটা বলো। আজ ভার্সিটিতে যারা আমার সাথে আসছিল তারা সব আব্বুকে বলে দিছে। আর আরে আরে কি, প্লিজ বলো না। আমাকে আর গার্ড ছাড়া ভার্সিটিতে আসতে দিবে না। ও, এতে কান্না করার কি আছে? আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না, ঘুরতে পারবো না। প্লিজ নীলা, কান্না থামাও। তুমি আমাকে নিয়ে যাও তোমার কাছে, আমরা দুজন ছোট্ট সুখের ঘর বাঁধবো। সেটা হয় না। আর তোমার বাবা, আমরা যেখানেই থাকি না কেন ঠিক খুঁজে বের করবো। মরতে হলে দুজন একসাথে মরবো। আর আমার আব্বু তোমার সাথে আমাকে কখনো মেনে নেবে না। প্লিজ তুমি শান্ত হও। আর হ্যাঁ, আমি দেখছি কি করা যায়। বলেই ফোন কেটে দিলাম। আর মারুফ, কি রে, কি হয়েছে? নীলাকে আমার কাছে আনতে হবে সারা জীবনের জন্য। হ্যাঁ, সেটা তো খুব খুশির খবর। মানে পালাবি দুজন, তাই তো? কি রে, নাচস কেন? হ্যাঁ, ওর বাবা পুলিশ কমিশনার। বালের কমিশনারের মেয়ে, রাজি থাকলে কমিশনার কেন? কমিশনারের বাপ আইলেও কাম হইব না। তুই সত্যি বলছিস? আরে বেটা, হ্যাঁ বল, কবে পালাবি? আমরা সবাই আছি তোর সাথে। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো। কি? আনিকা বেটা, আনিকার কি হবে? দূর বাদ দে। আনিকা মেয়েটা পিচ্ছি, একসময় দেখবি সব ঠিক হয়ে গেছে। এখন কি বাল, একটু ভালো লাগছে না। মাথায় হাত দিয়ে বসে আছি, তখনই আবার নীলার ফোন। কি, আমাকে নিয়ে যাইবা না? তোমাকে খাওয়াবে কি? আমি ঠিক মতো চলতে পারি না। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তাহলে কে ভাববে? তোমার আব্বু? প্লিজ নীরব, সবসময় ফাইজলামি করবা না, আমি সিরিয়াসলি বলছি। তোমাকে নিয়ে কোথায় যাব আমি? জানি না, তবে অনেক দূর, যেখানে কেউ আমাদের চিনবে না। কিন্তু আমার খুব ভয় করছে। এই, তুমি পুরুষ নাকি অন্য কিছু? কেন, সন্দেহ হচ্ছে? হুম। ওকে, তাহলে কালই আমরা পালাবো, আর বিয়ে করার পর দেখাবো নি যে আমি পুরুষ কিনা। যা ফাজিল কোথাকার। এখন একটু হাসো জান পাখি। হইছে। আমি তাহলে সব রেডি করে রাখবো না। ওকে মহারানী। গুড নাইট। ব্যাড নাইট। কি বললা? না কিছু না, ঘুমাও। নীলাকে তো বললামই কাল পালাবো। আল্লাহ জানে আমার কপালে কি আছে। কমিশনারের মেয়েকে নিয়ে পালাবো, কত বড় সাহস আমার, ভাবা যায়? যদি ধরা পড়ি তাহলে কি হবে? ওরা আমাকে কি মেরে ফেলবে?
নাকি নীলার সাথে বিয়ে দিয়ে দিবে। আর যা হয় হবে, আমি নীলাকে হারাতে চাই না। আর ভাবিস না দোস্ত। কাল কখন পালাবো, আর তুইও আমার সাথে যাবি? হালা পাগল হলি নাকি? আর হ্যাঁ, আমি একটা নতুন সিম দেবনি তোকে কাল। সবাই তো জানে যে তুই আমার বন্ধু আর এই মেসেই থাকোস। যদি খোঁজ করতে আসে এবং তোর নাম্বার চায়, তাহলে এখন যেটা আছে ওইটা দিব। আর তুই তো সিম বন্ধ করে রাখবি আর আমার নতুন সিমটা ভরবি, ওকে? ওকে। আর টাকা পাবো কই? আরে নীলা যে টাকাগুলো দিল সেইগুলো তো আছেই। কিন্তু ওই টাকা দিয়ে তো শপিং করতে বলছে। আরে কিসে শপিং? খুব মিস করবো রে তোকে। আমিও। আর হ্যাঁ, আমার নাম্বার তো তোর জানা আছে। নতুন সিম ভরে আমাকে ফোন করবি, কেমন? আগে তো যাই। মনে জোর রাখ, ইনশাল্লাহ যাব। ওকে, ঘুমা। তাহলে আমার পা টিপে দে। ঘুমাচ্ছে না রে। আর তোর সাথে মজা করতে পারবো না রে। তাতে কি হয়েছে, নীলার সাথে করবি। তা তো করবোই। কোথায় যাবি আমাকে কি বলা যাবে? তুই বল কোথায় যাব? কক্সবাজার যাবি, ওখানে গিয়ে একটা হোটেলে উঠবি। ওকে, তাই হবে। আর হ্যাঁ, নীলা যেন সবসময় বোরকা পরে থাকে আর মুখ যেন না দেখা যায়। কেন? আরে বোকা, যখন একটা কমিশনার মেয়ে হারিয়ে যাবে তখন কত টিভি চ্যানেল, খবরের কাগজ আর কত জায়গায় নীলার ছবি সহ বিজ্ঞাপন বের হবে। ও তাই তো। এখন ঘুমা, অনেক রাত হয়েছে। ওকে। পরের দিন সকালে শুয়ে আছি, তখনই নীলার ফোন। হ্যাঁ বলো। জানো, আমি কিন্তু রেডি। ওরে আল্লাহ, এত সকালে তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? আরে বোকা, এত সকালে কেউ ঘুম থেকে ওঠেনি, তাই আমাদের যেতে সুবিধা হবে, কেউ দেখবে না। ও আর হ্যাঁ, তুমি কিন্তু পর্দা করে আসবা, সবকিছু ঢাকা থাকবে, ওকে? ও মা, কেন? যা বললাম তাই কইরো। ওকে। তারপর আমি উঠে ব্যাগ গোছাচ্ছি, তারপর ফ্রেশ হয়ে এসে মারুফকে ডাক দিলাম। দোস্ত ওঠ, আমি এখন যাব। আরে যাবি যা, তাতে আমাকে ডাকছিস কেন? ও আচ্ছা, ভালো থাকিস, গেলাম। আরে আরে, কই যাস? নীলাকে নিয়ে এখন যাব। হ্যাঁ, এখনই ভালো হবে, রাস্তা ফাঁকা। চল। দে ব্যাগটা আমার কাছে দে। চল। তারপর আমি আর মারুফ রাস্তায় এসে অপেক্ষা করছি। এমন সময় নীলা আসলো কালো বোরকা পরে। আমি চিনতেই পারিনি, এদিক ওদিক উকি মারছি যে নীলা আসতেছে কিনা। বোরকা পরা মেয়েটা যে আমার কাছে এসে দাঁড়িয়ে আছে তা খেয়ালই নেই। এই হাদারাম, আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? ও তুমি নীলা? চলো। দেখে শুনে থাকিস। দোস্ত, হালকা জড়িয়ে ধরি। তারপর আমরা একটা সিএনজি নিয়ে চৌরাস্তায় আসলাম। ওখান থেকে 8টার বাসে উঠলাম, কক্সবাজার যাব। বাসে উঠে কি খাবো আমরা? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে কে চিন্তা করবে? আমি অনেকগুলো টাকা এনেছি। সেগুলো কতদিন যাবে? অনেক দিন। খুব মনে পড়ছে। কাকে? আনিকাকে। শয়তান, কুত্তা, বিড়াল। আরে আরে, করছো কি? তুই আবার ওই পিচ্চি মেয়েটার কথা বলতেছিস? সরি, আর বলবো না। হুম। শালার গাড়ি ছাড়ে না কেন? তাই তো দেখছি। কিছুক্ষণ পর বাস চাললো আর নীলা আমার কাঁধে মাথা রাখলো। আজ নিজেকে নিয়ে অনেক গর্ব হচ্ছে, কারণ আমি একজন কমিশনারের মেয়েকে নিয়ে পালাচ্ছি, একটা এতিম ছেলে হয়ে। গাড়ি চলছে আর আপন মনে, আর এইদিকে নীলা আমার কাঁধে মাথা রেখে আছে, কিছু বলছে না, চুপটি মেরে আছে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম নীলা কাঁদছে। হেই পাগলি, কাঁদছো কেন? হ্যাঁ, আম্মুর কথা খুব মনে পড়তেছে। দেখলে তো, কিছুক্ষণ হলো এলাম, তাই মনে পড়তেছে। আর সারা জীবন কিভাবে থাকবা? তোমাকেও যে খুব ভালোবাসি। আমি ওকে হালকা করে জড়িয়ে নিলাম। কখনো কষ্ট দিবে না তো? কখনো না, খুব ভালোবাসবো আমার পাগলিটাকে। হুম। সকালে ঘুম হয়নি, তাই নীলার কোলে ঘুমিয়ে গেলাম। আর নীলা আমার মাথায় হাত বোলাতে লাগলো। কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। নীলার ডাকে ঘুম ভাগলো। এই ওঠো। কি? খুব ক্ষুধা লাগছে। তা আমি কি করব? কি করবা মানে? এত তাড়াতাড়ি 12টা বাজে। এত তাড়াতাড়ি হয়েছে, আমার হাত ব্যথা হয়ে গেছে। কেন কেন? তোমার মাথায় হাত বোলাতে বোলাতে। আমি ঘুমানোর পরও তুমি হাত বুলিয়ে দিছো? হুম। ওরে আমার সোনা, বলে জড়িয়ে ধরলাম। তাই তো বলি, ঘুম ছাড়তে যায় না কেন। একটু পর বাস দিয়ে একটা রেস্টুরেন্টে থামলো। সবাই নেমে যার যার মতো করে খেতে লাগলো। আমি আর নীলাও গেলাম, গিয়ে দুজন এক কোনায় বসলাম। নীলা হালকা করে বোরকার নিচ থেকে মুখটা বের করলো। আজ আরো বেশি সুন্দর লাগছে আমার পাগলিটাকে। দুজন মিলে পেট পুড়ে খেলাম। তারপর আবার গিয়ে গাড়িতে বসলাম। এখনো অনেকে খাচ্ছে, তাই বাস ছাড়তেছে না। তাই আমি আবার নীলাকে রেখে নেমে আসলাম। এসে একটা সিগারেট নিলাম, নিয়ে লুকিয়ে রাখলাম। নীলা যখন ঘুমিয়ে পড়বে তখন খাবো। সিগারেটটা নিয়ে আবার বাসে উঠলাম। একটু পর বাস চাললো, আর কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টি নামলো। তখন বাজে 2টা। কেমন যেন হালকা হালকা শীত লাগতেছে।
এমনিতে আমি চিকনা শরীরে শুধু হাড্ডি। আমি আরো নীলার কাছে গেলাম, গিয়ে নীলার কাঁধের উপর দিয়ে হাত দিলাম, আর নীলা আমার কোমরের কাছে হাত দিল। এক কথায় দুজন এক হয়ে বসে আছি। জীবনে কখনো এত দূর যাইনি, আজ প্রথম যাচ্ছি। আর জানিও না যে কত সময় লাগবে। দুজনেই চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর নীলা বলল, দেখি তোমার ফোনটা দাও। এই নাও। আর তোমার ফোন কই? আমারটা রেখে আসছি। এত তাড়াতাড়ি ভাঙলে? হুম। ও নো, মারুফ একটা সিন দিতে চাইছিল নতুন, কিন্তু মনে ছিল না নিতে। তাতে কি, আরেকটা কিনবো নে। ওকে। রাতে নীলা আমার বুকের উপর ঘুমিয়ে পড়েছে, আর আমি ওর মুখের দিকে হা করে তাকিয়ে আছি। কত সুন্দর একটা মেয়ে আমার মতো একটা ছেলের সাথে পালাচ্ছে। তখনই মনে পড়ে গেল সিগারেটের কথা। সিগারেটটা বের করে মুখে দিলাম, কিন্তু এ কি, এখন আগুন পাবো কই? আশেপাশে তাকিয়ে দেখলাম একটা লোক মাথা নিচু করে সিগারেট খাচ্ছে। এই ভাই, এই ভাই বলেন। লোকে এখান কেন? বাসে ধূমপান করা নিষেধ তাই। ও, একটু আগুন দিবেন প্লিজ, আমি একটু খেতাম আর কি। নিন। তারপর আমিও সিগারেট খেতে লাগলাম, আর দেখলাম নীলা আমার বুকে এখনো ঘুমাচ্ছে। তখন বাজে রাত 11টা। সিগারেট খাওয়া শেষ। তার কিছুক্ষণ পর নীলার ঘুম ভাঙলো, আর আমি তো ভয় শেষ, কারণ নীলা যদি একবার আমার মুখ থেকে সিগারেটের গন্ধ পায় তাহলে খবর আছে। আমি তো মনে করছিলাম নীলার সকালে ঘুম ভাঙবে, কিন্তু এত তাড়াতাড়ি ভাঙবো? তুমি ঘুমাওনি? এইভাবে তাকিয়ে আছো কেন? কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? তুই সিগারেট খেয়েছিস তাই না? না না, কই। ওয়াক ওয়াক, কি গন্ধ! তুই আমার সাথে 7 দিন বিছানায় থাকতে পারবি না। বিয়ের পর এটাই তোর শাস্তি। ও শোনা, আমার লক্ষ্মী শোনা, আর খাবো না। চুপ থাক শোনা, এই যে দেখো কান ধরছি, আর কখনো খাবো না। প্লিজ, তুই একটু চুপ থাক। প্লিজ এমন করো না, একটু আমার দিকে তাকাও। কি কি হয়েছে? ও মা, এভাবে তাকাও কেন? ভয় পাবো তো। কেন সিগারেট খেলে? আর খাবো না। মনে থাকে যেন। ওকে, তাহলে আমার শাস্তি মাফ নাকি? না, কখনো না। তুমি তো আমাকে মাফ করে দিলা। এখন করলাম, কিন্তু ওইটা না। আমরা কক্সবাজার পৌঁছে গেছি। গাড়ির ভিতর বসে থাকতে থাকতে কোমর লেগে গেছে। আমি আর নীলা নামলাম। সবই অচেনা, কিচ্ছু চিনি না। এখন কোথায় যাব? তখন নীলা বলল, ওই যে উঁচু বিল্ডিংটা কি? চলো তো, মনে হয় হোটেল হবে। চলো। তারপর আমরা গিয়ে দেখি ওইটা হোটেল। তারপর আমরা ম্যানেজারের কাছে গেলাম। একটা রুম হবে? অবশ্যই। একটা কেন, অনেকগুলা হবে। না, আমাদের একটা লাগবে। 3য় তলা 24 নম্বর রুমটা। এই নিন চাবি। দিন। যাক, অবশেষে রুম পাওয়া গেল। এই, তুমি একটা রুম নিলে কেন? ও মা, তাহলে কয়টা নিব? 2টা। আরেকটা থেকে খাবে? কেন? আমি যেহেতু, তুমি এখনো আমাকে বিয়ে করনি, তাহলে আমরা আলাদা থাকবো। আরে বাবা, এক রুমে থাকলে সমস্যা কি? আমি কিছু করব না। না, তা হবে না, ছেলেদের বিশ্বাস নাই। ও, যে রুমটা নিলাম ওইটাতে তুমি থেকো, আমি না হয় বারান্দায় থাকবো। এটা কেমন কথা? আমি আর কিছু না বলে রুমের তালা খুলে ভিতরে ঢুকলাম। তুমি কি রাগ করছো? কিছু না বলে রুমটা দেখতে লাগলাম। খুব সুন্দর একটা বেড, 2টা বালিশ, সবকিছু ঘুরে ঘুরে দেখতেছি। আর নীলা পিছে পিছে বক বক করতেছে। প্লিজ রাগ করো না, আমি আর তুমি এই রুমেই থাকবো। রুমটা পছন্দ হয়েছে? আগে বলো, তুমি রাগ করনি? এখানে রাগ করার কি আছে? ওই যে বললাম, ছেলেদের বিশ্বাস নাই। না, রুমটা কেমন? খুব ভালো। ও মা, আবার টিভিও আছে? সবই আছে দেখছি। হুম। যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। ওকে। তারপর নীলা ওয়াশরুমে ঢুকে গেল, আর আমি টিভিটা অন করলাম। অন করি তো আমি অবাক, কারণ মারুফের কথাই ঠিক। সব জায়গায় নীলার ছবি দিয়ে বিজ্ঞাপন, হেডলাইনে লেখা, গাজীপুরের পুলিশ কমিশনের একমাত্র মেয়ে নীলা ভোর 6টা থেকে নিখোঁজ। যদি কোনো ব্যক্তি তার খোঁজ দিতে পারেন, তাহলে সে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। প্রত্যেক চ্যানেলের হেডলাইনে বড় বড় করে লেখা। আমি এগুলো দেখতেছি আর ভাবতেছি, যদি একবার ধরা পড়ি তাহলে আমার জীবন আর থাকবে না। এমন সময় নীলা আসলো আর বলল, কি ভাবতেছো? টিভির দিকে তাকাও। ওরে আল্লাহ, এখন কি হবে? তুমি কখনো পর্দা ছাড়া বের হবে না। যাও, গিয়ে ফ্রেশ হও। তারপর আমি ফ্রেশ হয়ে এসে দেখি নীলা জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে, ভেজা চুল ছেড়ে দেওয়া। অসম্ভব সুন্দর লাগছে আমার পাগলিটাকে। ওকে এভাবে দেখে আমি সোজা গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এই, কি করছো এসব? কই, কি করতেছি? আমি আমার পাগলিকে জড়িয়ে ধরেছি। ও হয়েছে, এখন ছাড়ো। না, একটু আদর করি। কি? আমাদের তো এখনো বিয়ে হয়নি। ও, আমরা এখনো বিয়ে করিনি? পাগল একটা। না, কালই করব। আমার আর কি? না, কিছু না, তুমি থাকো, আমি খাবার নিয়ে আসি। ওকে। আর হ্যাঁ, এখানে কিন্তু মেয়ের অভাব নাই। তো কি হয়েছে? মাথা উঁচু করে হাঁটবা।
তোমাকে দেখে আবার যে কোনো মেয়ে প্রেমে পড়ে যেতে পারে তোমার ওই মায়াবী মুখটা দেখে। পাগলি একটা, বলে কপালে একটা চুমু এঁকে দিলাম। যাও। ওকে। তারপর আমি নিচে এসে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলাম। এসে দুজন খেলাম। অনেকটা পথ জার্নি করছি তো, তাই শরীরটা টায়ার্ড লাগছে। আমি ফ্লোরে শুয়ে পড়লাম আর নীলা উপরে। শুতেই চোখ লেগে গেল, ঘুম ভাঙলো নীলার ডাকে। এই উঠো, সন্ধ্যা হয়ে গেছে। হুম তাড়াতাড়ি, এমন সময় শুয়ে থাকতে নেই। তুমি কখন উঠছো? অনেকক্ষণ হলো। ও। তারপর উঠে চোখে পানি দিয়ে রাতের খাবার খেলাম। কিছুক্ষণ পর খেয়াল করে দেখলাম নীলা কাঁদছে। কি হয়েছে সোনা, কাঁদছো কেন? আমি তো আছি, কখনো কষ্ট দিব না আমার লক্ষ্মী সোনাকে। মাথায় হাত বুলোতে বুলোতে, কখনো আম্মুকে ছাড়া ঘুমাইনি, তাই খুব মনে পড়ছে আম্মুর কথা। সব ঠিক হয়ে যাবে বলেই বুক থেকে উঠে কপালে চুমু দিলাম। আমাকে খুব ভালোবাসবে, খুব। খুব ভালোবাসবো। যাও এখন কি ঘুমাও। ওকে। আমি ফ্লোরে আর নীলা উপরে শুয়ে পড়লাম। মাঝরাতে বুকের উপর কিছু একটা অনুভব করলাম। লাইট অন করে দেখি নীলা। কিন্তু এ কি, নীলা আমার কাছে আসলো কেন? আমি ওকে অনেক জোরে বুকে জড়িয়ে নিলাম। লাইটটা অফ করতেই নীলার ঘুম ভেঙে গেল। তুমি এখানে কেন? আমার একা একা ঘুম আসছিল না, আর তাছাড়া আমার ভয় করে, তাই তোমার কাছে আসছি। আমি তো এখানে আছি, তাই না? এতে ভয় পাওয়ার কি আছে? আমি তোমাকে ছাড়া আর ঘুমাবো না, আর সকাল হলেই আমরা বিয়ে করব। ওকে সোনা, এখন ঘুমাও। হুম। তারপর আমি নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে পানির ছিটাই ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি আমার পাগলিটা ভেজা চুলে পানি ছিটাচ্ছে। আহা, কতই যে সুন্দর লাগছে ওকে। এক পলকে চেয়ে রইলাম মনটিকে। আমি খুব লাকি যে ওর মতো একটা গার্লফ্রেন্ড পাবো। আমার তাকানো দেখে নীলা বলে উঠলো, কি দেখো এমন করে? দেখি এই রুমে কোথায় থেকে ময়দা পড়ে আসলো, তাও আবার দিনের বেলায়। কি, আমি ময়দা পড়ি? আমি মোটেও ময়দা ওইগুলা মাখি না। তাহলে এত সুন্দর কেন তুমি? সেটা কি আমি জানি নাকি? আমি শিওর তুমি ময়দা মাখো। ও, মাখি। তুই যদি এই ময়দা মাখার কাছে আসোস তাহলে তোর ঠ্যাং ভেঙে দিব। পাগলি একটা, এমনি বলছি তোমাকে রাগানোর জন্য। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। ওকে। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম খাবার নিতে। খাবার নিয়ে দুজন খেলাম। খাওয়ার পর নীলা বলতেছে, চলো আমরা বিয়ে করব। আরে বোকা, এত সকালে কাজী অফিস খোলা নেই? ও, বুঝেছি, আমাকে বিয়ে না করার প্ল্যান না? আরে এমন করে বলো কেন? একটু পরে যাব। আসলে মেয়েরা এক লাইন বেশি বোঝে। এইগুলা রাখো। না না, তোমার কাছেই থাক। কেন? এমনি তুমি রাখো। ওকে। তুমি একটু ওয়েট করো, আমি একটু বাহির থেকে আসছি। না, আমিও যাব। আরে পাগলি না, আমি যাব আর আসবো। তুমি শুয়ে থেকে টিভি দেখো। তাড়াতাড়ি আসবে কিন্তু। ওকে শোনা। কপালে একটা চুমু দিয়ে বের হলাম। আমি হোটেল থেকে বের হয়ে একটা শপিং মলে ঢুকলাম, কারণ নীলার জন্য শাড়ি কিনবো। আমাকে আর মারুফকে যে শপিং করার টাকা দিয়েছিল সেটা দিয়ে। যাই হোক, অনেকগুলো দোকান দেখে অবশেষে একটা নীল শাড়ি পছন্দ হলো, সেটা নিয়ে বের হলাম। বের হয়ে একটা চায়ের দোকানে বসলাম। একটা রং চা খাচ্ছি আর পত্রিকা পড়ছি। এমন সময় দেখলাম নীলার অনেক বড় করে একটা ছবিতে বিজ্ঞাপন দেয়া। আসলে ওর বাবা মা মনে হয় খুব কষ্টে আছে। একটু কেমন যেন খারাপ লাগলো। ঘড়িতে তাকিয়ে দেখি 11টা বাজে। আল্লাহ, এত তাড়াতাড়ি 11টা বাজে! তাড়াতাড়ি করে আবার হোটেলে আসলাম। আমি আমাদের রুমটা বাইরে থেকে লক করে আসছিলাম। তারপর আমি রুমটা খুলে ভিতরে গিয়ে দেখি নীলা উপরে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ওর কান্না দেখে আমার কলিজাটা একটু কেঁপে উঠলো। আমি কি ওর পিঠে হাত রাখতেই, আরে পাগলি কান্না করো কেন? প্লিজ সোনা, কান্না থামাও। কই গেছিলা? এইটা কিনতে। কি এটা? খুলে দেখো। ওমা, এত সুন্দর শাড়ি। এটা পরো, তারপর বোরকা পরো, কেমন? আচ্ছা। ওয়াশরুমে যাও। কেন, এখানে পড়লে সমস্যা কি? না কিছু না, পরো। কি ব্যাপার নীলা, লজ্জা পাচ্ছে না কেন? হয়তো আমি বিয়ে করবো বলেই। তারপর নীলাকে নিয়ে হোটেল থেকে বের হলাম। বের হয়ে একটু এগোতেই দেখি কাজী অফিস। ওখানে গিয়ে দুজন বিয়ে করে নিলাম। তারপর আমি আর নীলা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম। ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই আবার হোটেলে চলে আসলাম। নীলা বোরকা করে ফেললো। তুমি বউ হয়ে বসে থাকো, আমি একটা আসছি। ওকে। তারপর আমি নীলাকে রেখে নিচে চলে আসলাম। এসে কিছুক্ষণ থেকে আবার আমার রুমে আসলাম। এসে দেখি নীলা ঘোমটা দিয়ে বসে আছে। আমি যেতেই ও নেমে আমাকে সালাম করলো। আমি উঠে ওকে খাটে বসালাম। ঘোমটাটা সরিয়ে ওর থুতনি ধরে একটু উঁচু করলাম। কি মায়াবী চেহারা! আমি ওকে যেই না আস্তে আস্তে শুয়াবো তখনই নীলা বলে উঠলো, কি করছো এসব? কেন, দেখতেছো না? এখন তো বিয়ে করেছি, তো সব করতে পারি। বলে আমার ঠোঁট ওর ঠোঁটের সাথে মিলিয়ে নিলাম। কিছুক্ষণ পর ছাড়তেই, তোমাকে না আমি বলছি 7 দিন পর আমার কাছে আসবা, তার আগে না? নিচে গিয়ে ঘুমাও।
প্লিজ সোনা, এমনটা কইরো না। দেখো নীলা যা বলে তাই করে। 7 দিন পর কাছে আসবা, তার আগে না, যাতে তোমার সারা জীবন মনে থাকে যে সিগারেট খাওয়ার জন্য এই শাস্তি ভোগ করেছিলাম। সত্যি নিচে শুভ। হুম। কি আর করার, বউয়ের কথা মতো নিচে শুইলাম। জানি একটু পর নীলাও আমার কাছে আসবে, তবুও ভালো লাগছে না। মনটা শুধু ছটফট করছে নীলার কাছে যাওয়ার জন্য। আমি একটা চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লাম, চোখে ঘুম নেই, মন চাচ্ছে উপরে উঠি। কিছুক্ষণ পর দেখি নীলা ডাকছে। এই ঘুমিয়ে পড়ছো নাকি? না, উপরে আসো, তোমার শাস্তি মাপ। সরি, পারবো না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। প্লিজ শোনা আমার, আসো না। প্লিজ বিরক্ত করো না। কি, আমি বিরক্ত করছি? দাঁড়া। ওরে আল্লাহ, এত বড় আলুর বস্তা যদি আমার উপর বসে, তাহলে কি আমি বেঁচে থাকবো নাকি? আসো, দুজন গল্প করি। এখনো তো 6 দিন বাকি আছে। আমি তো মাফ করে দিছি। ওকে চলো। তারপর ওকে কোলে করে উপরে বসালাম। এখন আমাকে কি করবে? কই কি করব, কিছু না তো। ও, তাহলে এসো ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, বললেই হলো। তাহলে কি করবা? দেখাচ্ছি। বলেই নীলাকে আমার বুকে নিলাম, তারপর ওর ঠোঁটে চুমু দিতে রাখলাম। আস্তে আস্তে ওর ঘাড়ের দিকে যাচ্ছি আর নীলা আমাকে ওর হাত দিয়ে পিঠ আঁকড়ে ধরে আছে। আমি ওকে ওর সারা শরীরে চুমু দিতে লাগলাম, আর নীলা আমাকে আরো জোরে জড়িয়ে ধরলো। তারপর আমি ওকে আর বলবো না। কিছুক্ষণ পর নীলা আমার উপর শুয়ে আছে, দুজনে খুব ক্লান্ত। প্লিজ আর একবার। না না, আমি আর পারবো না, একেবারে মরেই যাব। ধুর বোকা, মরবে কেন? বলে আবার শুরু করে দিলাম। সকালে এই যে ওঠেন। তারপর উঠে নাস্তা করে দুজন শুয়ে আছি, নীলা আমার বুকের উপর। 5 মাস পর আমাদের দুজনের জীবন এইভাবে অতিবাহিত হচ্ছিল। খুব সুখে দিন কাটাইতাম আমরা। একসময় নীলা যে টাকাগুলো নিয়ে এসেছিল সেগুলো প্রায় শেষের মধ্যে। এখন আমার যে কোনো একটা কাজ জোগাড় করতে হবে, তাই নীলাকে না বলে কাজের সন্ধানে বেরিয়ে পড়লাম। ওইদিকে মারুফের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। রাস্তায় হাঁটতেছি আর এগুলো ভাবতেছি। একসময় হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতের কাছে চলে এলাম। কি ফুরফুরে বাতাস, মনটা ভালো হয়ে গেল। আর অনেক কলেজ, স্কুল, অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে আসছে, সবাই অনেক আনন্দ করছে, আর আমি বসে থেকে তা দেখছি। এমন সময় একটা মেয়েলি কণ্ঠে পেছন থেকে বলে উঠল, কেমন আছেন? আনিকা তুমি? কেমন আছেন? খুব ভালো, কিন্তু তুমি এখানে কেন? স্কুল থেকে আসছি। আর নীলাপু কেমন আছে? ভালোই। তোমার লেখাপড়ার খবর কি? ভালোই। কেন এমনটা করলেন আমার সাথে? দেখো, তুমি তখন আবেগের বশে এসব করেছো, এখন তো ভালোই আছে দেখছি। জানেন, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম আপনাকে। এখন তো আর লাভ হবে না, তাই না? তা তো অবশ্যই, কারণ নীলাই আমার সব। দোয়া করি আপনারা সুখে সংসার করেন। ঢাকা যাবে কবে? আজ রাতে। আর পুরো গাজীপুর এমন কোনো জায়গা নেই যেখানে নীলাকে খুঁজেনি। আমি যখন শুনলাম নীলা নিখোঁজ, তখন বুঝে ফেলেছি যে আপনার সাথে পালাইছে। তখন নিজেই নিজেকে বললাম, কি আর হবে আপনার জন্য অপেক্ষা করে, আর করেও তো কোনো লাভ নেই। গুড। আর কাউকে যেন বলো না যে আমরা এখানে আছি। আমি আপনার মতো স্বার্থপর না। হ্যাঁ, ঠিক বলছো, আমি খুব স্বার্থপর। তা না হলে কি আর একটা মেয়েকে তার বাবা মার কাছ থেকে নিয়ে আসি? ভালো থাকবেন, আসি। আমি বলেছিলাম না আনিকা, হয়তো আবেগের বশে এগুলো করছে। আর আমি যদি মিথ্যা আশ্বাস না দিতাম, তাহলে তো ওর পাগলামি থামতো না। যাই হোক, নিজেকে এখন অনেকটাই পাতলা মনে হচ্ছে, কারণ আনিকার জন্য আলাদা চাপে ছিলাম। যদিও সত্যি সত্যি আমার জন্য ওয়েট করতো, তাহলে নীলার সতীনের ঘর করা লাগতো। যাই হোক, অনেকক্ষণ হলো বের হয়েছি। আমার পাগলিটা মনে হয় অস্থির হয়ে গেছে। ওকে না জানিয়ে বের হয়েছিলাম। হোটেলে চলে আসলাম। এসে দেখি নীলা বালিশে মুখ গুজে কাঁদছে। কি হয়েছে পাগলি, কাঁদছো কেন? তুই আমাকে টাচ করবি না। এমন করছো কেন? তুই আমাকে বলে গিয়েছিলি যাওয়ার সময়। না, এ কয়েক মাসে এরকম। কিছু না বলে সোজা ওকে জড়িয়ে ধরলাম। সরি পাগলি, আমি একটা কাজের সন্ধানে বের হয়েছিলাম। তোমার কাজ করতে হবে না, তুমি সবসময় আমার কাছে থাকবা। টাকা তো শেষ হওয়ার মাঝে, শেষ হওয়ার পর কি খাবা? কিছু খাবো না। পাগলি একটা। আর আনিকা? কি আনিকা? ওরা শিক্ষা সফর আসছে সমুদ্রে। তোমার সাথে দেখা হয়েছিল। ও নিশ্চয়ই তোমাকে জড়িয়ে ধরেছে। আরে পাগলি, আগের আনিকা আর নেই, এখন পুরো তার বিপরীত। সত্যি? আমাকে বলে গেল যে আপনারা সুখে সংসার করেন, এইটাই কামনা করি। ও ভালো। চলো দুজন মিলে টিভি দেখি। তারপর আমি নীলার কোলে মাথা রেখে দুজন টিভি দেখছি। আর কিছুক্ষণ পর এনটিভিতে গিয়ে দেখি খবর দেখাচ্ছে। কিছুক্ষণ পর নীলা চিৎকার করে কেঁদে উঠলো। আমি ভয় পেলাম। কি হলো, এভাবে চিল্লায় উঠলা কেন? আম্মু? কই তোমার আম্মু?
ওই যে দেখাচ্ছে হসপিটালে। কি? ওটা তোমার আম্মু? হুম, কিন্তু আম্মু হসপিটালে কেন? ভালো করে দেখো। হুম। নীলার আম্মু নীলার জন্য পাগলের মতো অবস্থা। খাওয়া দাওয়া ছেড়ে দিছে, তাই শরীর খারাপ। হঠাৎ করে ফ্লোরে পড়ে যায় আর তখন থেকে হাসপাতালে। আসলে মায়ের মন বলে কথা। আপনারা যদি তার মেয়ে নীলার কোনো খোঁজ দিতে পারেন তাহলে হয়তো এই মার জীবন বাঁচবে। আর ইনি হচ্ছে নীলার বাবা। তখন নীলার বাবা আসলো। স্যার, আপনার মেয়ের জন্য কিছু বলেন। কি আর বলবো, ওকে খুব দেখতে ইচ্ছা করছে। জানি না আমার মামিটা কেমন আছে। স্যার, আপনার কি মনে হয় আপনার মেয়ে নীলা অন্য কারোর সাথে পালাইছে নাকি তাকে কিডন্যাপ করা হয়েছে? সেটাই বুঝতেছি না। সারা বাংলাদেশের পুলিশ কাজ করছে আমার মেয়েকে বিয়ে করার জন্য। তবেও বলেছিল ও নাকি একটা এতিম ছেলেকে ভালোবাসতো আর তাকেই নাকি বিয়ে করবে। সেটা শুনে আমার মাথা ঘুরে যায়। আর আমি তখন তার সাথে 5টা বডিগার্ড দিতে চাই, কিন্তু সে রাজি হয়নি। বরং কেঁদে বলেছিল যদি ও তাকে না পায় তাহলে কিছু একটা করবে। আর তাই তো এমন করলো আমাদের দুজনের সাথে। স্যার, অনেকদিন তো হলো, তাও খুঁজে পেলাম না। মারে, তুই যেখানে থাক না কেন, প্লিজ আমার বুকে ফিরে আয়। তোর আম্মু তোর জন্য প্রায় পাগল। বাবা মাই বুঝে ছেলে মেয়ে হারানোর ব্যথা। খবরটা দেখে আমারও চোখে পানি চলে আসছে। আর এইদিকে নীলা তো অস্থির হয়ে গেছে। চলো, এখনই তোমাকে তোমার বাবা মার কাছে দিয়ে আসবো। যদি তোমার কোনো ক্ষতি করে? করলে করবে। হায়রে ভালোবাসা, ওইদিকে ওর বাবা মা পাগল হয়ে গেছে আর ও আমার চিন্তা করছে। আমরা গিয়ে সোজা আব্বুর পা ধরে ক্ষমা চাইবো। চলো এখনই বের হই। ওকে। তারপর আমরা রেডি হয়ে নিচে আসলাম। তারপর আমি গিয়ে ম্যানেজারকে মাসের আর আগের মাসের ভাড়া দিয়ে বিদায় নিলাম। হোটেলের কাছে কাউন্টার, ওখান থেকে 2টা শ্যামলির টিকিট কাটলাম। 1 ঘন্টা পর বাস চাললো। শুরু হলো আমাদের গাজীপুর ফেরার মিশন। গাজীপুর চৌরাস্তা এসে আমার না খুব ভয় করছে, যদি তোমার কিছু হয়। আমি তোমার আব্বুর মাঝে অনেক মায়া আর ভালোবাসা দেখেছি। একটা পুরুষের চোখের পানি এমনি এমনি বের হয় না। খুব দেখতে ইচ্ছে করছে। চলো। নীলাদের বাসার সামনে এসে গেট খুলুন। আপনি কে আপা? নীলা। কি কইতাছেন? আমার ম্যাম তো নিখোঁজ। আমিই নীলা। আপনি কই ছিলেন এতদিন? জানেন স্যার পাগলের মতো হয়ে গেছে। এদিকে দারোয়ান। আসসালামু আলাইকুম স্যার, নীলা ম্যাম এইমাত্র বাসায় আইছে। কি সত্যি আমার মামুনি আসছে? হ্যাঁ স্যার। ওকে, আমি আসতেছি। তার কিছুক্ষণ পর বিশাল বিশাল 2টা গাড়ি গেট দিয়ে ঢুকলো। আর তার শব্দ পেয়ে নীলা দৌড়ে আসলো। যখন দেখলো ওর বাবা গাড়ি থেকে নামলো তখনই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। প্লিজ মাফ করে দাও আব্বু, তোমাদের অনেক কষ্ট দিছি। কেন এমনটা করলি? আমরা কি তোকে একটু ভালোবাসি না? প্লিজ তুমি ওকে কিচ্ছু করো না। কাকে? নীরব কে? ওই যে। উঠো। জি। খুব বীর পুরুষ হয়ে গেছো তাই না? জানো ওর জন্য ওর মা মরতে বসেছে। কিছু না বলে মাথা নিচু করে রাখলাম। আব্বু, ওকে আমি বিয়ে করেছি। তা তো বুঝতেই পারছি। আর হ্যাঁ, তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো? আমি আর নীলা সেম। গুড। কাল থেকে এসআই হিসেবে জয়েন দিবে। কি বলবো, মুখের ভাষা হারিয়ে গেল। আমি ভাবতেও পারছি না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে আমার বুকে ফিরে দেওয়ার জন্য। আর আজ থেকে তোরা দুজনেই আমার কলিজা। আব্বু, আম্মু কোথায়? হাসপাতালে তোর সঙ্গে অসুস্থ হয়ে গেছে। আমি আম্মুর কাছে যাব। চল। তারপর আমরা সবাই হাসপাতালের দিকে রওনা দিলাম। হাসপাতালে গিয়ে নীলা গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরে সে কি কান্না, আর ওর কান্না দেখে আমিও কেঁদে ফেলছিলাম। নীলাকে দেখে ওর আম্মু ভালো হয়ে গেল। তারপর সবাই মিলে আবার চলে আসলাম। তারপর সবাই মিলে হাসপাতাল থেকে বাসায় চলে আসলাম। এসে দেখি নীলার রুমে নিয়ে গেল। কিছুক্ষণ পর নীলার বাবা আর মা আসলো। এসেই তুমি তাহলে নীরব, যে আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছিলা? যা সেই সব কথা, তোমার বাড়ি কই? সিরাজগঞ্জ। ও, আমার মেয়ে যেহেতু ফিরে এসেছে তাই আমি আবার ওদের বিবাহ দিব, গাজীপুরকে জানিয়ে দিব। কি বলো নীলার আম্মু? হ্যাঁ তা তো অবশ্যই, একমাত্র মেয়ে বলে কথা। বাবা নীরব, কেউ থাকলে দাওয়াত করো, আগামীকালই তোমাদের বিয়ে। তেমন কেউ নেই, তবে একটা প্রাণপ্রিয় বন্ধু আছে। ওকে, আর আমি এখন যাই, সবাইকে দাওয়াত দিতে হবে। যাও। আমার কি যে আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, যাই হোক, আমি বেরিয়ে পড়লাম সেই প্রাণপ্রিয় বন্ধুর কাছে। শুধু মেসেজ চলে আসলাম। এসে দেখি মারুফ শুয়ে আছে। কেমন আছিস? আরে তুই এখানে, কেউ দেখেনি তো? আরে পাগল, কেউ দেখলেও সমস্যা নেই। মানে? তারপর সব বললাম। ইয়াহ, সত্যি আমি খুব লাকি রে। হ্যাঁ স্যার। কি বললি? স্যার এসআই বলে কথা। চল আমার সাথে। কোথায়? শ্বশুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ চল। তারপর আমি আর মারুফ বাড়ির সামনে এসে তো অবাক, কারণ পুরো বাড়ি সাজানো হচ্ছে। এত তাড়াতাড়ি এত কিছু! টাকা থাকলে সবই সম্ভব। মারুফের দিকে তাকিয়ে দিকেও হা কইরা বাড়ির দিকে তাকায় আছে। কিরে, ভিতরে যাবি না নাকি? দোস্ত এটা কি? নীলাদের বাড়ি। বাড়ির বাহিরে অবস্থা, ভিতরে যে কি তা আল্লাহই জানে। ও চল।
তারপর আমি আর মারুফ ভিতরে ঢুকলাম। ঢোকার সময় দারোয়ান সালাম দিল। দুজন হেঁটে হেঁটে যাচ্ছি। এমন সময় সামনে দেখি অনেক লোকজন, তার মধ্যে মেয়ে বেশি হয়তো, সবাই নীলাদের আত্মীয়। আমি মারুফকে বললাম, দোস্ত আজ কিন্তু তোর লাইন মারার পালা। আজকে একটা পটাবই। গুড। আমরা ওদের কাছে যেতেই সব মেয়েরা আমাদের ঘিরে ফেললো। সবাই কথা বলতে যাচ্ছে, এমন সময় কোথা থেকে যেন নীলা এসে আমার হাত ধরে টানতে টানতে ওর রুমে নিয়ে আসলো। আর মারুফ বেচারা ওদের হাতেই বন্দি হলো। এই তোমার ভালোবাসা? সে কখন বাড়ি থেকে বের হইছো আর এখনো আসছো, তাই না? আমার পাগলিটা আবার রাগও করে দেখছি, বলেই পেছন থেকে জড়িয়ে ধরলাম। মারুফ ভাইয়া কই? ওই মেয়েদের কাছে। আর ওরা কারা? আমার কাজিন আর আব্বুর বন্ধুর মেয়েরা। ওরা এতক্ষণ আমার কাছেই ছিল। যাই, আমিও একটু যাই। কি কিউট কিউট মেয়ে। কি বললি শয়তান? না, একটু গিয়ে পরিচিত হয়ে আসি। না, তোর কোথাও যেতে হবে না, তুই আমার কাছে থাকবি। তাহলে একটা পাপ্পা দাও। না, এখন হবে না। ওকে, তাহলে ওখানে যাই। এই না না, তাহলে হয়ে যাক একটা, বলে ওর দিকে এগোতে লাগলাম। দেখি বেশি কিছু করবা না। ওকে বলে ওকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করলাম। অসভ্য কোথাকার। যেহেতু অসভ্য বলছো, তাহলে বলে আবারও ঠোঁটে কিস করলাম। অনেকক্ষণ পর ছাড়লাম। আর একটু হলে তো মরেই যেতাম। কিস করলে কেউ মরে? যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। ওকে। আজ আমার আর নীলা নতুন করে বিয়ে দিবে। অনেক বড় বড় লোকজন আসছে। পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। পার্লার থেকে লোক আসছে, ওরা নীলাকে সাজাচ্ছে, আমাকেও সাজালো। কিন্তু মারুফকে কোথাও দেখতে পাচ্ছি না। শালা গেল কোথায়? আমি বড় একটা চেয়ারে বসে আছি, নীলা এখনো আসছে না। আমার মনটা শুধু ছটফট করছে ওকে দেখার জন্য। কিছুক্ষণ পর নীলাকে নিয়ে আসা হলো। মনে হচ্ছে আকাশ থেকে কোনো এক পরীকে আমার পাশে বসানো। অসম্ভব সুন্দর লাগছে। যাই হোক, এখন আমাদের বিয়ে পড়ানো হবে। কাজী সাহেব রেডি। তখন নীলার বাবা বলে উঠলো, দাঁড়ান কাজী সাহেব। হ্যাঁ, আমার মেয়ে কোনো বেকার ছেলের হাতে তুলে দিতে পারে না। এই নাও। কি এটা? খুলে দেখো। খুলে দেখি আমার চাকরির জয়েন লেটার, এসআই পদে। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো আর উঠে নীলার বাবাকে জড়িয়ে ধরলাম। কাঁদছো কেন বাবা? আমি ভাবতেও পারছি না যে আমার কপালে এত সুখ লিখে রাখছে আল্লাহ। সবই কপাল। তারপর আমার আর নীলার জমজমাট ভাবে বিয়েটা হলো। শালার এখন পর্যন্ত মারুফকে দেখলাম না। অনেক নাচ গান পার্টি হলো। নীলা বাসর ঘরে বসে আছে আর আমি মারুফকে খুঁজতে লাগলাম। অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। অবশেষে ছাদে গেলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ কপাল উঠে যাওয়ার অবস্থা। মারুফ কার কোণে যেন মাথা রেখে গল্প করছে। আমি পেছন থেকে বলে উঠলাম, আকাশটা কি সুন্দর না? কে কে? তোকে সারা বাড়ি খুঁজলাম। দোস্ত, তোর ভাবি এই যে। নীলার কি হও তুমি? নীলার আব্বুর বন্ধুর মেয়ে সোনিয়া। ও, তা মারুফ তোমার কি হয়? ওকে, আজ আপনার সাথে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। ভাবছিলাম ওকে আমি প্রপোজ করব, কিন্তু তার আগেই ও আমাকে করে ফেলে। খুব ভালোবাসবো ওকে। আমি আর সিঙ্গেল নাই। হ্যাঁ, আর তুই যা গিয়ে বাসর কর আর আমরা রোমান্স করি। ওকে ওকে। তারপর ওদের ওখান থেকে রুমে চলে আসলাম। এসে দেখি নীলা সবকিছু খুলে শুয়ে আছে। ও মানে বিয়ের শাড়ি আর গহনা সব। আমি গিয়ে বললাম, কি তুমি শুয়ে আছো কেন? আজ না আমাদের বাসর রাত। বাসরাত তো হয়েই গেছে কবে। বেশি কথা না বলে এসে শুয়ে পড়ো। তারপর নীলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। কখনো কষ্ট দিও না, তাহলে কিন্তু মরে যাবো। কখনো নয়, পাগলি আমার, বলে কপালে একটা চুমু দিলাম। ঘুমাও। সবাইকে গুড নাইট। সমাপ্ত।